বাবা ওদিকে টেনশন করছে, ঠাকুমাকে ভেন্টিলেশনে পাঠানো হবে, আর পাশের ঘর থেকে আমি চেঁচাচ্ছি আবার একটা 6, আমরা একটা কালজয়ী রূপকথার সামনে, ঐতিহাসিক মুহূর্ত, ঠাকুমাকে ভেন্টিলেশনে দিতে হবে, আবার একটা 6, মানে তাজে রেখেছি আমি একটা, মানে মানে সেই মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির ছেলে, মানে আমি তাজ বলতে তাজপুর বুঝি, ঠিক আছে? কমেন্টেটার্স কার্স যেটাকে বলে। আরে কমেন্টেটার্স কার্স একটা দুটো হয়, এছাড়া রোজ যাচ্ছি কি অভিশাপের পর অভিশাপ দিয়ে আসছি। এবার এদিকে এক্সপার্টরা বলছে যে বোলার্সরা এত উইকেট তোলেনি, তুই যত তুলেছিস। একবার কলেজের একটা এক্সকারশন হয়েছিল, আর বাড়িতে বলে গেছি ML AI এসবের ক্লাস করবো, গিয়ে 29 শিখে এসেছিলাম, ঠিক আছে? দুটো সিনিয়র সারা রাত ধরে 29 শিখিয়েছিল, আমার কোনো ML হলো না, AI হলো না, বিজনেস স্টাডিজের ক্লাস হলো না, কিচ্ছু হলো না, সারা রাত ধরে ছেলেপুলে তাস খেললো, ঠিক আছে? তুই স্ট্যান্ড আপ কর না, তুই স্ট্যান্ড আপ কর, মানে ওইটা হচ্ছে প্রথমবার সামবডি টোল্ড মি যে তুই এটা করতে পারিস, বেশ বেশ ভালো ব্যাপারটা, তোর এটা আছে কোথাও একটা। কিন্তু ওই যে একবার জোক ল্যান্ড করবে আর তারপরে যে প্রথম হাততালিটা উঠবে, ওই প্রথম যখন হাততালিটা ওঠে ওটা না পুরো বৃষ্টির মতো শোনায়। শিলাদিত্য চ্যাটার্জি মানুষটাই এত মজার, আপনারা আজকের এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন। স্ট্যান্ড আপ কমেডি কলকাতায় অ্যাজ সাচ ওরকম বুমটা আসেনি, এটা আমার বিশ্বাস যে আর 2-3 বছরের মধ্যেই আসবে, এবং সেটার একটা খুব বড় হাত হবে শিলাদিত্যদার। তো আপনারা আজকের এপিসোডটা দেখুন, এটা ওয়ান অফ দি বেস্ট এপিসোডস আমার কাছে ইন টার্মস অফ এনজয়মেন্ট অ্যান্ড ফান। তো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। শিলাদিত্যদা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। তোমার আমি একটা ফ্যান বলতে পারো, তোমাকে অনেক দিনই আনার খুব ইচ্ছে ছিল আমার নিজের সেলফিশ পয়েন্ট অফ ভিউ থেকে, তোমার এতটাই ভালো লাগে। তো প্রথমে আমি অডিয়েন্সকে বলি, যারা শিলাদিত্যদার কাজ এখনও অবধি দেখেননি, ইউটিউবে গিয়ে শোতে আমি পরে বলছি, আপনি ইউটিউবে যান, শিলাদিত্য চ্যাটার্জি লিখুন, লিখে অন্তত 2টো ভিডিও দেখুন, কলকাতা আর হাওড়া, মানে সেটা দেখুন, তারপর শোতে অটোমেটিক্যালি চলে যাবেন। মানে ওই দুটো তো জাস্ট অসাধারণ, তোমার সবকটাই আমার পার্সোনালি ভালো লাগে, ইভেন বোমকেশটা ওই 2 মিনিটের ওটাও আমার খুব ভালো লাগে। তো আমি শুরু করার আগে, হ্যাঁ, তুমি যখন বই মেলাটা রিলিজ করো একদম প্রথমের দিকে, মানে খুব ফিজিক্যালি খুব আনক্যানি একটা সিমিলার লাগে উইথ বিশ্বা কল্যাণ রাত। তো এটা আমি শিওর তুমি অনেক জায়গায় বলেছে, তো তোমার সেটা নিয়ে কিছু বলবে? এটা কোনটা মাস্টার? এইটা মাস্টার তো, ঠিক আছে, এইটা মাস্টার তো, হ্যাঁ, এই যে যেখান থেকে দেখছেন আর কি, এই গোটা ব্যাপারটা ঘটে গেছে অলরেডি, ঠিক আছে? এটা একটু আগে হয়ে গেছে, হ্যাঁ, এটা একটু আগে হয়ে গেছে, এটা এবার ও অভিনয় করছে, ঠিক আছে? আমিও যেটা রিয়াকশান দিয়েছি সেই রিয়াকশানটা দেওয়ার চেষ্টা করছি। আমার মানে স্ট্যান্ড আপ কেরিয়ারের এটা একটা অভিশাপ, ঠিক আছে? যে দুর্ভাগ্যবশত আমি রোগা, আমার এরকম থুতনি নেই, এরকম একটা চেহারা, বাট এটা মানে অনেস্টলি স্পিকিং মানে কী হয় যে মানে প্রথম 2 বছর যখন স্ট্যান্ড আপ চালু করেছি 2018 থেকে, ঠিক আছে? তো 2018-তে স্ট্যান্ড আপ শুরু করার আগে মোটামুটি আমি যাদেরকে দেখে আমার মনে হয়েছে স্ট্যান্ড আপ করবো আমি, বিশ্বা কল্যাণ রাত ইজ মানে মানে একদম টপ 3 জনের মধ্যে থেকে একজন, মানে আমি বিরাট ফ্যান, মানে আমি আজও বিরাট ফ্যান। মানে ওরকম ফানি লোক বোধহয় আমার এই মুহূর্তে আমার কোনোদিনই কাউকে বোধহয় লাগবে না, আমার দারুণ লাগে আমার। তো তখন মানে 2018 যখন সবে শুরু করেছি, আর তখন আমি হিন্দিতে করতাম, এটা যারা জানে তারা জানে, আমি হিন্দিতেই করতাম, আমার হিন্দিতেই করার প্ল্যান ছিল। তো এবার যেহেতু এই যেগুলো বললাম যে এরকম ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, তার সাথে আমি হিন্দিতে করতাম, আরও মনে হতো বিশ্বর মতো, ঠিক আছে? তো
এবার প্রথম 2 বছর আমার খুব ভালো লাগতো, আমার মনে হতো বাহ এটা কমপ্লিমেন্ট করছে আমার কমেডিটা তাহলে বিশ্বর মতো, বাট আদতে ব্যাপারটা সেটা না, কমেডিটা বিশ্বর লেভেলে না, আমার কথাবার্তাগুলো শুনে বিশ্বর মতো লাগছে। তা আমি বললাম যে এটা তো মানে এটা তো এবার কাটাতে হবে, কিছু একটা করতে হবে। তো আমি তখন আমার একটা জুনিয়র আছে অপ্রতিম বলে, ওই ছেলেটাকে আমি অ্যাপয়েন্ট করে দিলাম যে সব ওপেন মাইকেও আমার সাথে সাথে যেত, আমি ওকে দূরে দাঁড় করিয়ে রাখতাম, আমি বলতাম যে তুই নোটিস করে বল যে কোন জায়গাটা বিশ্বর মতো লাগছে। আননোয়িংলি যেটা হয়ে যেত সেটা হচ্ছে যে মানে বিশ্বর কথা বলবার যে ধরনটা যেটা দেখবি ধর, এবার যখন কোনো কমিক নার্ভাস হয়ে যায়, কমিক নার্ভাস হয়ে গেলে তখন অনেক কিছু করতে থাকে, ঠিক আছে, নয় তোর খুব চেষ্টা করবে, ভয়েসটা পাল্টে ফেলবে, হ্যান হবে ত্যান হবে। তো আমি দেখতাম যে আমার ওইরকম টাইমে যখন আমি দেখছি একটা জোক ল্যান্ড হচ্ছে না বা কিছু, তখন আননোইংলি একটা যে মাইনে বোলা এরকম একটা একটা ওই একটা ধরন চলে আসছে। তারপর আস্তে ধীরে খুব চেষ্টা করে করে ফাইনালি এখন একটু কমেছে, না অ্যাবসলিউটলি কমে গেছে। হ্যাঁ এখনো লোকজন দেখে তো বিশ্বর মতো বলছে, তো দেখা যাক আরো হয়তো একটু চেষ্টা চরিত্র করতে হবে। বাট বিসওয়া ইজ মানে আমার লাইফে দেখা প্রথম স্ট্যান্ড আপ কমিক যাকে আমি লাইভ দেখেছি, দ্যাট ওয়াজ বিসওয়া কল্যাণ রাত। এবং ওই জুনিয়রটার সাথে ও আমাকে জন্মদিনে গিফট দিতে নিয়ে গেছিলো যে তোমার বিসওয়ার লাইভ শোটা দেখাবো। অ্যান্ড মানে যারা বিশ্বকে কোনোদিন লাইভ দেখেনি তাদেরকে একবার বলবো বিশ্বা কল্যাণ রাতকে লাইভ দেখতো, অপূর্ব কমিক। তো তুমি যে 2018 থেকে শুরু করেছো বললে, তো তোমার এই জার্নিটাই আমি একটু প্রথম দিকে এক্সপ্লোর করতে চাই, আমি নিজে জানতে চাই। প্রথমত আমার দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে যে কখন তোমার মাথায় এলো যে না স্ট্যান্ড আপ কমেডিটা একবার ট্রাই করে দেখি, অ্যান্ড প্রথম স্টেজে উঠে একটা প্লে করা, ইনিশিয়ালি ক্রাউড রিয়াকশন, বম্ব হওয়া, জোক যেখানে ভেবেছো ল্যান্ড করবে করেনি, সেগুলো ইনিশিয়াল স্টেজে কি বেশি একটু ফিয়ার থাকে? ফিয়ার এখনও সেম আছে, ঠিক আছে, ফিয়ার এখনও সেম আছে, এখনও মাথার মধ্যে এটাই চলে যে জোক ল্যান্ড করবে না, বম করবো, খারাপ শো হবে, লোকে গালিগালাজ করবে, এখনও ভয়টা সেমই আছে না আমার খুব এটা আমি নিজে বিশ্বাস করি যে মানে ওই ভয়টা থাকাটা খুব জরুরি। কারণ যদি আমার ওই ভয়টাই না থাকলে যে জানি করে দেবো, তাহলে আমি একটা ওই করে দেওয়ার মতো করে দেবো। ওই ফিয়ারটা আছে বলে, অ্যাড্রিনালিন রাশটা আছে বলে আমার কোথাও গিয়ে মনে হয় জিনিসটা ভালো হয়, এটা ফার্স্টলি। সেকেন্ড হচ্ছে স্ট্যান্ড আপ শুরু হয়েছিল খুব আনপ্ল্যান্ড ওয়েতে, মানে যা হয় মানে স্ট্যান্ড আপ তো আমরা ধর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে দেখেছি। লাফটার চ্যালেঞ্জ দেখেছি, লাফটার চ্যালেঞ্জ আমি যখন দেখেছি তখন বোধহয় আমি ক্লাস 2 পড়ি বোধহয়, ঠিক আছে 2-3 পড়ি, তখন দেখতাম, তখন বেশ ভালো লাগতো মানে আমি কিছুই বুঝতে পারতাম না, কিন্তু কিছু একটা হচ্ছে, বাবা কাকা সবাই হাসছে, আমার বেশ ভালো লাগতো। তো কোথাও একটা ছিল হয়তো ভেতরে। তারপর মিরাক্কেল দেখতাম, মিরাক্কেল তথাকথিতভাবে স্ট্যান্ড আপের শো নয়, ঠিক আছে, কিন্তু তাও বাংলার মধ্যে যা হয়েছে তো মিরাক্কেল হয়েছে, এবং কোনো একটা মানে প্রাচীন প্রস্তর যুগে মিরাক্কেলও ভালো হতো, ঠিক আছে। তো মিরাক্কেল দেখেছি। তারপর 11-12 অনওয়ার্ডস ইন্ডিয়াতে স্ট্যান্ড আপের বুমটা হলো বেসিক্যালি, জাকির খান ভাইরাল হলো, সেটার সাথে সাথে বিসওয়া, করুণেশ তালবার, অভিষেক উপমান্যু, এআইবি একটা বড় পার্ট, এআইবি ইজ এ ভেরি বিগ পার্ট। এআইবি অ্যাকচুয়ালি মানে প্রথম এআইবি দিবসে জাকির খান পারফর্ম করেছিল। তো সেই সব হচ্ছে এবার 11-12 প্রথম বাড়িতে ইন্টারনেট এসছে, কম্পিউটার এসছে, বাবাকে বলেছি প্রজেক্টের জন্য লাগবে, কোনো প্রজেক্ট হচ্ছে না, ঠিক আছে, শুধু বসে বসে ইউটিউব দেখছি, সিনেমা দেখছি, ঠিক আছে, যেরকম করে মানুষ আর কি। তো তখন প্রথম স্ট্যান্ড আপ ডিসকভার করছি, অ্যান্ড খুব ভালো লাগে দেখি, ঠিক আছে, কিন্তু তখন অবধি কোনো প্ল্যান নেই যে আমি স্ট্যান্ড আপ করবো। মানে আমার দেখে দর্শক হিসেবে আমার হেভি লেগেছে, ভালো লাগছে, মস্তি লাগছে, বন্ধুবান্ধবদেরকে দেখাচ্ছি, এই চলতে ফার্স্ট ইয়ার অফ কলেজ, সেকেন্ড ইয়ার অফ কলেজ, এবার মানে থ্যাঙ্কফুলি, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি যে কলেজটায় পড়তাম সেই কলেজটার একটা বিরাট বড় অবদান আছে আমার এই যাবতীয় যা আমি করি তার জন্য। তার কারণ মানে ওরা মানে কি বলবো, মানে সেই মানে কষ্টের কলেজ লাইফ ছিল, ঠিক আছে, মানে ওটা নামেই কলেজ, ঠিক আছে, মানে মানুষের স্কুলও, আর্মি স্কুলও বোধহয়, মানে আর্মি স্কুল বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে, বাট মানে ধর মানে হোস্টেল স্কুল, নরেন্দ্রপুর, মানে রামকৃষ্ণ মিশনও বোধহয় ওরকম হয় না, মানে একটা এবার ইঞ্জিনিয়ারিং কলেজ ছোটবেলা থেকে, স্ট্রিক্টনেস থেকে বলছো, স্ট্রিক্টনেস বলে ওটাকে খুব কম বলা হয়, মানে অহেতুক স্ট্রিক্টনেস। মানে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, সেখানে 9টার মধ্যে ঢুকতে হতো, কারণ 9:15 গেট বন্ধ হয়ে যাবে মানে আর তুই ঢুকতে পারবি না। আমি একটা ইউনিফর্ম পরে ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছি, ঠিক আছে, গিয়ে প্রেয়ার করছি,
একটা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রেয়ার হয়, মানে কেন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রেয়ার? মানে আমার জীবনের লেখা প্রথম জোক হচ্ছে যে কলেজটা নিয়েই লেখা ছিল যে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রেয়ার ইজ লাইক সালমান খানের সিনেমায় লজিক, ঠিক আছে, ইউ ডোন্ট এক্সপেক্ট ইট, ঠিক আছে। এবার যা হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়েছে, একটা ভদ্রসভ্য মোটামুটি র্যাঙ্ক হয়ে গেছে, তো এই কলেজটার নাম IEM, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তো আমি তখন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং করবো, এবার গিয়ে তো মানে মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। 9:15 মধ্যে গেট বন্ধ হয়ে যায়, রোজ প্রেয়ার করায়, টাইফাই পড়ায়, ইউনিফর্ম যদি অ্যাটেন্ডেন্সের চাপ তো ছেড়ে দে, তার মধ্যে আমার বন্ধু মানে ক্লাসমেট ব্যাচমেটরাও এমন, সবাই গেট নয়তো MBA PSU এই নিয়েই কথা বলছে। মানে সব থেকে হ্যাপেনিং ব্যাপার হচ্ছে ক্লাস বাঙ্ক করে ছেলে মেয়ে কি করছে না, লাইব্রেরিতে গিয়ে অন্য পড়াশোনা করছে। মানে এটা ওদের বাঙ্ক, মানে ওরা কলেজ বাঙ্ক করে কলেজেই আছে, লাইব্রেরিতে গিয়ে অন্য এটা একটা বিরাট কুল ব্যাপার করে ফেলেছে যে আজকে মেশিন পড়বো না, আজকে কন্ট্রোল সিস্টেমের বই পড়বো। বিরাট একটা থ্রিলিং ব্যাপার স্যাপার ঘটছে। আমি তো কোথাও মানিয়ে নিতে পারছি না যে সালা কি হচ্ছে। আমি যেখানে একটা স্টেট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোয়েট স্কুল থেকে পড়া ছেলে, মানে আমার সাথে আমি এগুলো মানে মেনে নিতে পারছি না আশপাশটা যেটা হচ্ছে। তবে 2 বছর চললো এই চ্যাংড়ামোটা, আমি দেখলাম যে খুব চেষ্টা করলাম নিজেকে বোঝানোর যে আমি ইঞ্জিনিয়ারিং, আমার জন্য ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তারপর দেখলাম যে এই বিয়েটা টিকবে না, ঠিক আছে, এটা ডিভোর্স অবধারিত, ঠিক আছে, কারণ কেউই কাউকে চাইছে না, মানে কি করা যায় আর। তো এবার চলতে এবার সেকেন্ড, তুই কি ইঞ্জিনিয়ারিং করেছিস? একদমই। আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, যারা করছে রাদার, মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারদের লাইফ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের লাইফে একটা পয়েন্ট আসে যখন, আমার বিশ্বাস এটা, যে যখন তার একটা দৃঢ় বিশ্বাস হয় যে ইঞ্জিনিয়ারিংটা আর হবে না, এবার ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এবার ওই পয়েন্টটায় আসবার পর মানুষ, আমার মনে হয় যে লাইফের মানে লাইফ অল্টারিং কিছু ডিসিশন নেয়। নয় সে একটা মদ গাজার দিকে চলে যাবে, নয় সে একটা প্রেম ফেমের দিকে চলে গিয়ে কাটিয়ে ফাটিয়ে নেবে, ঠিক আছে, নয় সে কবি হয়ে যাবে, নয় সে এমন একটা কিছু করতে শুরু করবে। তো আমারও হয়েছিল সেকেন্ড ইয়ারের শেষে, ফোর্থ সেমটা হয়েছে, ফোর্থ সেমের খারাপ হয়েছে, বুঝতে পেরে গেছি যে এই ব্যাপারটা আর এগোবে না। তখন একটা কি বলবো, একটা প্রেম ভালোবাসাও ছিল, মানে যেটা অবভিয়াসলি একতরফা ছিল, ঠিক আছে, এবং সেখান থেকে বুঝতে পেরে গেছি যে ওটা দোতরফা হবে না, ঠিক আছে। ওদিক থেকেও একখানা সিগন্যাল এসছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ঠিক আছে। তো এই সব মিলিয়ে না মানে একদম পুরো ঘেঁটে অবস্থা। তো তখন আমি আমি স্কুল লাইফে কি ছিল, স্কুল লাইফে আমি প্রচুর কিছু করতাম, ঠিক আছে, মানে এই থিয়েটার নাটক করছি, স্কুলের নাটক করছি, এই আবৃত্তি করছি, এই কিছু একটা হোস্ট করে ফেললাম, মানে সর্বক্ষণই। আর আমাদের স্কুলে কালচারটা প্রচণ্ড ছিল, মানে খুব হ্যাপেনিং স্কুল লাইফ ছিল, মানে রোজই কিছু না কিছু একটা লেগে আছে, এই রবীন্দ্র জয়ন্তী, এই নজরুল জয়ন্তী, এই আজকে এখানে এটা হবে, এই কালকে সরস্বতী পুজোর জন্য 1 মাস ধরে খাটনি চলছে, কিছু না কিছু একটা ঘটে চলেছে আমাদের স্কুলে। এইটা তো এই 2 বছরের কলেজ লাইফটা এসে মেনে নিতে পারছি না, শুধু যাচ্ছি নোটস নিচ্ছি চলে আসছি, কী করবো এবার। তখন দেখলাম যে না, এটা তো চলতে পারে না, কিছু একটা বাইপাস লাগবে যেটা দিয়ে মানে একটু অক্সিজেন পাওয়া যাবে। তো এই করতে তখন মনে হলো যে ওই কলেজেরই কিছু সিনিয়র ছিল, মানে ফর্চুনেটলি ঠিকঠাক সিনিয়র পেয়েছিলাম, তারা বলছে যে তুই স্ট্যান্ড আপটা কর না, তুই স্ট্যান্ড আপ খুব ভালো করবি। মানে সেটা হঠাৎ বললো কেন, কোনো না, মানে ধর একবার কলেজের একটা এক্সকারশন হয়েছিল, ঠিক আছে, এক্সকারশন মানে সেটা একটা তোর ওই সায়েন্স ট্রিপ টাইপ ব্যাপার স্যাপার বলে, যেখানে অ্যাপারেন্টলি ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় অনেক এডুকেশনাল কোর্স করানোর জন্য, মেশিন লার্নিং, বড় বড় গাল ভরা নাম, মেশিন লার্নিং, বিজনেস, কি বলে, বিজনেস স্টাডিজ, আরও কি সব ছিল, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বড় ব্যাপার স্যাপার, হ্যাঁ, ঠিক আছে। এইটার কোর্স করতে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিহারের একটা জায়গা আছে বোধগয়া বলে, ঠিক আছে। বাড়িতে বলে গেছি ML AI এসবের ক্লাস করবো, গিয়ে 29 শিখে এসেছিলাম, ঠিক আছে। দুটো সিনিয়র সারা রাত ধরে 29 শিখিয়েছিল। আমার বেসিক স্কিল সেট হচ্ছে শুধু আমি 29 রুলটা জানি, ঠিক আছে। কোনো ML হলো না, AI হলো না, বিজনেস স্টাডিজের ক্লাস হলো না, কিচ্ছু হলো না। সারা রাত ধরে ছেলেপুলে তাস খেললো, ঠিক আছে। এবার আর সে মানে এলাহি ব্যাপার, কলেজ থেকে নিয়ে গেছে তো, হোটেল ফোটেলে রেখেছে। আর যারা প্রেম করছে মেয়েরা, যারা অন্য জায়গায় আছে, একটা তো 2টো ব্যাচ ছেলে, ঠিক আছে। তারা এবার এটা হচ্ছে সেই সময়কার ব্যাপার, ওখানে আবার ওইরম স্টেট তো, মানে তোর মানে ধর তুই কোনো
সরঞ্জাম মালপত্র আনতে পারবি না, ঠিক আছে? সারা রাত ধরে ছেলেপুলে পাগলামি করছে, আড্ডা মারছে, তাস খেলছে, মানে ক্যাজেরা ব্যাপার 3 দিন ধরে, ঠিক আছে? এইটা চলছে লাস্ট দিন আমার মনে হয় যেদিন আমরা ফিরে আসবো তার আগের রাত্রি, মানে খুব ভোরবেলায় ট্রেন ফ্রেন ধরতে হবে, তো আগের রাত্রিটা আমরা ডিসাইড করি আমরা জাগবো। তো এবার ওই আগের রাত্রিবেলা বসে আমরা কলেজের আড্ডা মারছি, হ্যান হচ্ছে তেন হচ্ছে, আর ধর এরম এই 3-4টে সিনিয়র, 2টো জুনিয়র, 2টো আমার ব্যাচমেট আর আমি এরম আছি। অ্যান্ড তাতে আমার মনে আছে মানে তার আগে একটাই ছেলে, সে বেচারা মানে গোটার সবার মধ্যে একটা ছেলে প্রেম করতো, ঠিক আছে? তো তার গার্লফ্রেন্ডও সেখানে ছিল ওই রুমটাতে। আর সেদিন একটু ভালো খাওয়া দাওয়া হয়েছিল, এমন অবস্থা মানে, আর সেই সিচুয়েশনটা খালি ভাব, মেয়েটা বমি করে ফেলেছে, ঠিক আছে? সারা ঘরময় বমি করেছে, ঠিক আছে? একটা সিনিয়র দাদা ওই বমি পরিষ্কার করছে, ছেলেটা মেয়েটাকে নিয়ে বাইরে চলে গেছে হাওয়া টাওয়া খাওয়াতে, আর আমরা ওই বমির গন্ধে টেকা যাচ্ছে না, মানে এসিও নেবাচ্ছে না, বমিও পরিষ্কার হচ্ছে, বাথরুমের নালা জাম হয়ে রয়েছে, মানে গন্ধে মমক হচ্ছে একটা জায়গা। তার মধ্যে আমরা 4-5 জন মিলে আমরা বাচালপোনা করছি, আর আমি এরকম একটার পর একটা মানে ধর ইনসিডেন্ট বলছি, আড্ডা মারছি। আমার এখনও মনে হয় একটা দাদা, ও জয়দা শঙ্কদা বলে 2টো দাদা ছিল, ওরকম জাস্ট শোয়া হয়ে এরকম বিছানাটায় লাইক যে তুই স্ট্যান্ড আপ কর না, তুই স্ট্যান্ড আপ কর, মানে ওইটা হচ্ছে প্রথমবার সামবাডি টোল্ড মি যে তুই এটা করতে পারিস, বেশ বেশ ভালো ব্যাপারটা, তোর এটা আছে কোথাও একটা। তো তখন আমার এটা মাথার মধ্যে এলো যে স্কুলেও তো এটাই করতাম, কলেজেও এটাই করছি, সো লেট মি গিভ ইট আ ট্রাই, যে জাস্ট আই উইল গো টু অ্যান ওপেন মাইক। আমি ওপেন মাইকে গিয়ে দেখবো যে হয় কী ব্যাপারটা। আমার কোনো প্ল্যান নেই, স্ট্যান্ড আপও করবো না, কিছুই করবো না, জাস্ট একবার যাবো, গিয়ে দেখবো, কোথাও একটা চ্যানেলাইজ করবো এনার্জিটা। তো এবার তার মধ্যে ধর লাইন ফাইন মানে ওই আর কি, যে প্রেমও হয়নি, কিছুই হয়নি, সেমিস্টার খারাপ হয়েছে, যাতা অবস্থা। বাবাকে বলছি যে ইঞ্জিনিয়ারিং হবে না, বাবা বলছে দেখো তুমি যা বুঝবে। এইরকম চলতে এই করতে করতে আমি একটা ওপেন মাইকের হদিশ পেলাম প্রথমবার। কালীঘাটের কাছে একটা ক্যাফে আছে, ক্যাফে এখন আর নেই বোধহয়, ক্যাফে HQ বলে। ক্যাফে HQ তোর কমিক্স থিম ক্যাফে ছিল, মার্ভেল DC এইসব থিম ক্যাফে ছিল একটা। যাই হোক, ওখানে একটা ওপেন মাইক হচ্ছে, অ্যান্ড ইটস মিক্স ব্যাগ ওপেন মাইক, মানে মিউজিক হচ্ছে, পোয়েট্রি হচ্ছে, সব হচ্ছে, তাতে স্ট্যান্ড আপও হবে। তো আমি আমার একটা বন্ধুকে নিয়ে গেছি, রেজিস্টার করে 100 টাকা তখন রেজিস্ট্রেশন ফি ছিল বোধহয়, গিয়ে আমি ওপেন মাইকে স্ট্যান্ড আপ করবো, ঠিক আছে? এবার আমি গিয়ে দেখছি যে ছেলেপুলে ইংরাজিতে স্ট্যান্ড আপ করছে, হিন্দিতে স্ট্যান্ড আপ করছে, আর আমি একদম খোদ বাংলায় লিখে নিয়ে গেছি, ঠিক আছে? আর যে ঠিক আছে, চলবে না, ডাজন্ট ম্যাটার, একবার করবো, চলে আসবো। এবার আমি দেখছি সবাই খেতে ব্যস্ত, কেউ দেখছে না, কেউ কি হচ্ছে কি ডাজন্ট ম্যাটার। এবার আমি এই করতে করতে আমি গেছি, ঠিক আছে? না গিয়ে আই স্টার্টেড ডুইং হোয়াট আই ডিড, মানে এই কলেজ লাইফ নিয়ে কথা বলছি, হ্যান বলছি ত্যান বলছি। রাদার ওখানে এমন অনেক কিছু জিনিসপত্র বলেছিলাম যেগুলো আর আমি নিজে ডিজোন করে দিয়েছি, ওই ভিডিওটা অ্যাভেলেবেল নেই, ওই জন্য খুব মানে যা হয় সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে, সে কি বলে ফেলেছে টাইপের ব্যাপার, সেগুলোর সাথে আমি এখন আর মানে একাত্মও নই, ওটা আমি বলিও নি রাদার, ঠিক আছে? ডিজোন করে দিয়েছি ওগুলোকে, কিন্তু বলেছি। এবার তাতে লোকে হেভি খুশি হয়েছে, মানে আমার মনে আছে যে লোকজন যারা খাচ্ছিল, ধর এরকম খাচ্ছে, এখানে আমি পারফর্ম করছি, আমার পারফরমেন্সটা শুরু হয়েছে, অ্যান্ড দে স্টপড ইটিং, অ্যান্ড ও আমার দিকে ঘুরলো। ওই যে আমি লাইফে প্রথম অডিয়েন্সের অ্যাটেনশন পেলাম, আর আমার এখনও মনে আছে, মানে এটা আমি বারে বারে বলি, সবাইকে বলি যারা এখনও কমেডি করতে আসে, যে প্রচুর বম হবে, প্রচুর খারাপ মিসফায়ার যাবে, জোক ল্যান্ড করবে না, এইগুলো হবে, এগুলো পার্ট অফ দ্য গেম। কিন্তু ওই যে একবার জোক ল্যান্ড করবে, আর তারপর ওই যে প্রথম হাততালিটা উঠবে, আর তারপর ওই যে হাসিটা আসবে, ওর থেকে না মানে একটা সেই স্বর্গীয় সুখ, একটা মানে কী বলবো, মানে সেই মানে ওটা একটা মানে সেই স্বর্গীয় আনন্দ। মানে ওই প্রথম যখন হাততালিটা ওঠে, ওটা না পুরো বৃষ্টির মতো শোনায়, মানে ঠিক যেরকমভাবে বৃষ্টি পড়ে একদম ওইভাবে হাততালির আওয়াজটা চালু হয়, আর প্রথম লাফটার মানে যেটাকে বলে রুম ব্রেক করে যাওয়া, যে এবার ফেটে গেছে, এবার এখান থেকে এরা সবাই আমার হাতে আছে, ঠিক আছে? ওই যে ফিলটা পেলাম, আমি বললাম যে ভাই এইটা কী ব্যাপার, কী বস্তু আমি জানি না, আদৌ আমি কমেডি করতে পারি কি না আমি জানি না, বাট দিস এই ফিলিংটা হচ্ছে যেটা আমি 2 বছর ধরে এটার জন্য মানে তৃষ্ণার্ত ছিলাম টাইপের, যে এইবার আমার মনে হচ্ছে কাল থেকে কলেজটা যেতে পারবো, এবার মনে হচ্ছে 9টার মধ্যে ঢুকে যাবো, এবার মনে হচ্ছে কলেজটা কোনোভাবে সার্ভাইভ করে যাবো, তার কারণ আমার কিছু একটা আছে। অ্যান্ড সেই যে শুরু হলো, তারপর থেকে তো চলছে 6 বছর। তো এই তোমার জার্নি শুরু হলো করে, তুমি এখন মজাটা পেয়ে গেছো। হ্যাঁ, চলছে। তুমি চাকরি করো, তুমি বলেওছো, তো সেটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করো। সুন্দরভাবে পারি কিনা জানি না, বাট ব্যালেন্স করি, আর তো কোনো অপশান নেই। তো যারা জানে না, আমি তাদেরকেই
জানাতে চাই যে এটা আমার বিলিফ, অ্যাবসলিউটলি আমার বিলিফ, যে উইদিন 5 years কলকাতাতে স্ট্যান্ড আপ কমেডির একটা বুম আসবে, যেটা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোরে এসে গেছে অনেক বছর আগে, কলকাতাতে আসবে। এবং ওই আসার জন্যে তোমার একটা হিউজ রোল তুমি প্লে করে দিয়েছো অলরেডি, যেটার জন্যেই আমি আরও বেশি ফ্যান এবং আমি অ্যাডমায়ার করি। তো সেইখানেই তোমার বঙ্গব্যাঙ্গ ধরো, যেটা তুমি তৈরি করেছো, তো সেই ফরমেশনটা মানে কখন তোমার মাথায় এলো যে না এরম একটা করি? এটা ধর মোরাললেস 2021 এন্ড করে আমার এক বন্ধু আছে, মানে ও আর বন্ধুর জায়গায় নয়, ভাই লেভেলের চলে গেছে আর কি, স্বর্ণজিৎ ওর নাম। ও কমিক, খুব ভালো কমিক, দারুণ কাজ করে আমার সাথেই, আমরা একসাথেই কাজ করি। তো ওর সাথে যখন আলাপ হলো, আমরা দেখলাম যে মানে আমি দেখলাম যে আমার মতো ভাবনা চিন্তার আরেকটা ছেলে আছে যে চায় যে বাংলা ভাষায় স্ট্যান্ড আপ করতে এবং চায় এখানেই কিছু একটা সিন ক্রিয়েট করতে। তো তখন থেকে মাথার মধ্যে এটা ঘুরঘুর করছিল যে উইল হ্যাভ আওয়ার ওন গ্রুপ। তো 2022 কি 23 হবে বোধ হয়, হ্যাঁ 23 হবে, এই বছরই তোলা, হ্যাঁ 23 নাগাদ আমরা মোটামুটি নিজেদের মতো করে শোজ করতে শুরু করলাম, নিজেরা দুজনে মিলে ইন্ডিপেন্ডেন্টলি। তো করতে করতে তারপরে দেখলাম যে এই আলাদা আলাদা দুটো এন্টিটি না হয়ে উই শুড হ্যাভ আ কোম্পানি অর আ গ্রুপ ইটসেলফ, যেটার আন্ডারে মানে শুধু স্ট্যান্ড আপ হবে না, মানে স্ট্যান্ড আপের ধর মানে শোজ প্রডিউস করব, শোজ কিউরেট করব, অন্যান্য কমিক যারা আছে যারা হয়তো মানে সুযোগ পায়নি বা সুযোগ পাচ্ছে না, তাদের শো প্রডিউস করব, তাদের জন্যে কাজকর্ম করব, একসাথে কাজকর্ম করব। তারপর আরও কিছু কিছু প্ল্যানস আছে যেগুলো আশা করছি সব ঠিক থাকলে নেক্সট ইয়ার থেকে চলবে, মানে যেমন দ্য স্কেচ কমেডি, ইভেন একটা পডকাস্ট, ইটসেলফ কমেডি পডকাস্ট, এইসব ব্যাপার স্যাপারগুলো তৈরি করার প্ল্যান আছে। তো তখন দেখলাম যে সেটা দুজনে মিলে ইন্ডিভিজুয়ালি করে করে লাভ নেই, লেটস ক্রিয়েট আ গ্রুপ। তো তখন মোটামুটি এই বছর থেকে অ্যাক্টিভলি বঙ্গব্যঙ্গ তৈরি হলো। তো আমরা তারপর থেকে আমাদের যে যে শোজগুলো ছিল সেই সবটা, মানে যেটা লাস্ট যে একটা শো আগে 2 মাস ধরে হলো যাচ্ছে তাই বলে, তো যাচ্ছে তাইটা বঙ্গব্যঙ্গ প্রডিউস করা। আমরা অন্যান্য ক্লাবসদের সাথে কোলাবোরেট করেছি, তারা জায়গা দিয়েছে, আমরা সেখানে গিয়ে পারফর্ম করেছি, বাট শোটা বঙ্গব্যঙ্গর। আর এই চলছে। তারপর এই অগস্ট মাসে আরেকজন কমিক, তার একটা শো আছে সৌমিত দেব বলে, উচ্ছন্নে যাওয়ার রাস্তাটাও বঙ্গব্যঙ্গ প্রডিউস করা। তো এবার এখান থেকে আমি তোমার কমেডি এক্সপিরিয়েন্স আমি যদি বলি, আমার আকাশ গুপ্তা খুব পার্সোনাল ফেভারিট। তো ওর ফিজিক্যাল কমেডি এবং ওর টোনটা খুবই আমার মানে খুব মাস্টার ও করে ফেলেছে আই ফিল। সেইখানে একটা শোতে ও ক্রাউড ওয়ার্ক করে, একটা মহিলা ওর পুরো শোটাকে মানে হেসে, ওটা দেখেছো? তো তোমার এরকম ক্রাউড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যেখানে ক্রাউডটা, তো আমি শিওর তোমার কাছে খুব বড় একটা মানে মানে অ্যাজ আ কমেডিয়ান ক্রাউডটা ম্যাটার্স আ লট, ভীষণ। তো সেখানে এরকম কোনো এক্সপিরিয়েন্সই আছে ক্রাউড ওয়ার্কে? ক্রাউড ওয়ার্ক গন রং বেসিক্যালি, গন রং বা গন রাইট? গন রাইট। দেখ, প্রথম কথা হচ্ছে যে আমার পার্টিকুলার মানে আমার পার্সোনালি ক্রাউড ওয়ার্ক খুব ভয় লাগে, ঠিক আছে, মানে এখনও খুব ভয় লাগে, আর আমার ক্রাউডই খুব ভয় লাগে। তার কারণ বাঙালি ক্রাউড, তো বাঙালি ক্রাউডকে ধর আমি চাটলাম, কিছু একটা বলে দিলাম, বাঙালি ক্রাউড তো সহ্য করবে না, ও উল্টে যদি আমার একটা চেটে দেয় তারপর তো আমি ব্যাকফুটে চলে যাব, তখন তো লোকে আর আমায় দেখবে না, তখন সবাই ওকে দেখবে। তো আমি তাই জন্য খুব ভয় আমি কাউকে কোনো চাটতাম না, আমি ডিরেক্টলি উঠতাম, উঠেই একদম মানে সেই আমাদের ছোট নদী চলে আঁকে মাকের মতো পরপর যোগ 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 যোগ, আমি যে কারোর সাথে কোনো কথাবার্তা নেই এরম করতাম। এবার সেটা উইথ টাইম আমি দেখলাম যে না, এটা মানে ক্রাউডও এক্সপেক্ট করে যে তাদের সাথে একটু ইন্টারাকশন হবে, তাদের সাথে একটু কথাবার্তা হবে। আর যেহেতু বাইরে ক্রাউড ওয়ার্কের কালচারটা ধর মুম্বাই দিল্লিতে খুব চলে, তো লোকে সেই ভিডিওগুলো দেখছে, দিয়ে ভাবছে যে আমাদের সাথে এখানে কেন হচ্ছে না। তো আমি দেখলাম যে না, এরম হতে পারে না, তো একটু বেসিক অন্তত ক্রাউড ওয়ার্ক দিয়ে চালু করা যায়। তো এখন তাই জন্য ক্রাউড ওয়ার্ক করি পার্টিকুলারলি, যে একটু শুরুতে এসে যাতে 2-1 মিনিট অন্তত কথাবার্তা বলে নেওয়া যায়। এইটাতে মানে
ক্রাউড ওয়ার্কের ওরকম এক্সপিরিয়েন্স মানে যেখানে মানে জিনিসপত্র, এটা তো একটা হয় যে লোকজনের মানে একটা পয়েন্টের পর ধর আমি তোর সাথে কথা বলছি, ঠিক আছে, স্টেজ থেকে, অনেকের এইটা মনে হয়ে যায় যে ও আচ্ছা তাহলে এটা বোধহয় একটা ইন্টারঅ্যাক্টিভ শো, আড্ডা মারছে, ঠিক আছে, ও যত টাকা কথা বললাম আমি বললাম, ঠিক আছে, তারপরও শো জোকের মাঝখানে হয়তো আমি একটা কিছু প্রিমাইজ সেট করে দিই, এবার আমি পাঞ্চলাইনটা দেবো, ও মাঝখান থেকে নিজে পাঞ্চলাইন বলে দিচ্ছে, ঠিক আছে, বা ও আমার সাথে কথা বলতে শুরু করে দিচ্ছে। এবার আমি তখন, এবার আমার তো ভেতর থেকে খুব ফাটে, আমি তখন মানে আননোয়িংলি, মানে এটা একেবারেই রুডলি নয়, বাট কিছু করার থাকে না, আমি এরমভাবে এরম বলে দিই যে আপনি তো টিকিট কেটেছেন শুধু শুনবেন বলে, আপনি কোনো কথা বলবেন না, আপনি চুপ করে থাকবেন, আমি যোগ ভেবে এসেছি আমি একদম মাঝখানে কথা বলবো না, চুপ। এবার আমি বকে টোকে দিই, বাট তাতে না মানে সেই মানুষটা একটু ব্যাকফুটে চলে যায়, বা অডিয়েন্স এনজয় করে, বাকি যে ভাই একে এরা বললো এইটা খুব চলে। আর মানে ক্রাউড ওয়ার্ক গন রং সেটা আগের দিকে যখন এটা খুব হতো তোর এতে মানে সেটা ঠিক ক্রাউড ওয়ার্কও বলা যায় না, ওপেন মাইক যখন করতে যেতাম মানে যখন আমাদের মানে এখনও আমাদের দৈন্য দশাই, আমি বলছি না যে আমরা দারুণ কিছু একটা ঘটিয়ে ফেলেছি বাংলায়, কিন্তু আগে যখন আরও দৈন্য দশা ছিল, মানে কোনো শো ফো হয় না, আমরা র্যান্ডাম ক্যাফেতে ঢুকি, লোকজন খাওয়া দাওয়া করছে, আমরা জোর করে তাদেরকে হস্টেজ বানিয়ে তাদেরকে যোগ শোনাই যে শুনতেই হবে এরকম একটা ভাবে, তখন তাদের যে রিয়াকশানগুলো হতো মানে এখনও মনে আছে, আমরা কি একটা ক্যাফে ছিল, পট বয়লার ক্যাফে না কি একটা ক্যাফে, তাতে আমরা পারফর্ম করতে কিছু দুপুরবেলা, ঠিক আছে, আমরাও সালা কিরম পাবলিক, দুপুরবেলা লোকে খেতে ফেতে এসছে, তখন নাই বা যোগ শোনালাম, 2টোর সময় গেছি যোগ বলতে। এবার ধর এরম মাইক নিয়ে আমরা, এবার সেদিন কোনো অডিয়েন্স, এবার একটা টেবিল আছে, এবার ওপেন মাইকে সিনটা কি হয়, তুই যাবি গিয়ে যারা ধর খাচ্ছে তুই তাদেরকে গিয়ে প্রথমে হাত জোর করে রিকোয়েস্ট করবি যে আমরা এরকম এই করি, আমরা মানে আমাদের আর জীবনে কিছু করার নেই, আমরা কয়েকটা যোগ ভেবে এসেছি, আপনারা শুনলে আমরা খুব খুশি হব। এবার যদি সে খুব অমায়িক মানুষ হয়, বা ধর কেউ ডেট ফেটে এসছে, তখন ভালো মুড খুশি আছে, ঠিক আছে, তো তখন হয়তো হ্যাঁ ঠিক আছে শুনবো। এবার ধর কারো খুব ইরিটেটেড, কেউ চায় না শুনতে, তাকে জোর করা যায় না, তো ওই পট বয়লার আমরা গেছি, একটা এরকম একটা টেবিল আছে, তাতে একটা ফ্যামিলি এসছে, খুব থমথমে মুখ, ঠিক আছে, তারা খাওয়া দাওয়া করছে, এবার তাদেরকে আমরা গিয়ে বলেছি আমরা করবো, বলছে না আমরা শুনবো না, মুখের ওপর বলে দিচ্ছে। এবার তখন যেটা হয় সেটা হচ্ছে যে ধর কেউ শুনলো টুনলো না, তখন কমিক্স ওপেন মাইক হয়। কমিক্স ওপেন মাইক মানে হচ্ছে কমিক গিয়ে কমিকদেরকেই যোগ বলছে, নিজেদের মধ্যেই যোগ বলা বলি হচ্ছে, খুব খারাপ জিনিস, ওটা কোনো মানে নেই, ঠিক আছে, হ্যাঁ, কমিক্স ওপেন মাইক থেকে খারাপ কিছু হয় না, যে ভাইবা দিচ্ছি টাইপস মনে হয়, যাই হোক। তো এবার সেইটা হচ্ছে একটা দিকে, আমরা এরকম মাইকটা নিয়ে, আর ওরা পাশে বসে খাচ্ছে, মানে এখনও মনে হয় আমার যোগ টোক বলছে সামথিং, এ পাশ থেকে একজন উঠে এরকমভাবে বললেন যে আপনারা মাইক ছাড়া করুন না। না না, এত ভেতর থেকে খারাপ লাগলো ব্যাপারটা, যে আমাদের সালা আর্ট ফর্মটায় একটাই জিনিস লাগে, আমরা হারমোনিয়ামও আনি না, একতারাও আনি না, কিছুই আনি না, আমরা শুধু মাইকটুকু আনি, বলছে মাইক ছাড়া করুন, ঠিক আছে, আর কি করবো, এবার বলে টোলে আমরা রেখে টেকে দিয়ে, আমরা খুব খারাপ লাগলো, গায়ে লাগলো, আমরা বেরিয়ে গেলাম। বিশ্বাস করবি না, তার মধ্যে 2 সপ্তাহের মাথায় ক্যাফেটা উঠে গেল, বন্ধই হয়ে গেল। মানে আমরা যে এরমও অভিশাপ দিইনি আমরা, ঠিক আছে, যে সালা ক্যাফের মালিকের এরকম ব্যবসা চলে গেল। আর এটা আমরা যে কত ঘটিয়েছি, মানে একটা টাইমে কলকাতায় ওপেন মাইক কোনো ক্যাফেতে হচ্ছে, তার মানে হচ্ছে সেই ক্যাফেটা আনঅফিসিয়ালি জানাচ্ছে যে আমরা সুইসাইড করছি, যে আর আমাদের হাতে 3 মাস নোটিস পিরিয়ড আছে, তাই জন্য আমরা ওপেন মাইক শুরু করেছি, এবার এটা বন্ধ হয়েই যাবে। মানে কোনো ক্যাফেতে ওপেন মাইক শুরু হওয়া মানে ওটা গন খরচার খাতায়। মানে আমরা যে কত ক্যাফে বন্ধ করিয়েছি, মানে কোনো ইয়ত্তা নেই ওই 2 বছরে। মানে এই ক্যাফে চলছে না, ব্যাস ওখানে গিয়ে শুধু ওপেন মাইক চালু করো, ব্যাস। মানে একটা টাইমে তো আমার মনে হতো যে আমরা এইটাই বিজনেস করবো হয়তো, যে ক্যাফে ধর চলছে খুব ভালো, অন্য একটা ক্যাফে ও দেখছে কম্পিটিশন আছে, ও আমাদেরকে ফোন করে বলছে ওখানে গিয়ে ওপেন মাইক করুন না আপনারা। মানে এত খারাপ পারফরমেন্স, ঠিক আছে, যে ক্যাফেই বন্ধ হয়ে যাবে। মানে কোনসা ক্যাফে তুলিনি আমরা, ছোট বড় কত ক্যাফে আমরা বন্ধ করেছি। তো এইসব ক্রাউড নিয়ে ডিল করেছি একটা টাইমে। তো এবার আমি এই কথাটা অনেক জায়গায় শুনেছি, কয়েকজনের সাথে আমি রিজেমব্লেন্স পাই। তুমি অ্যাজ আ কমেডিয়ান, আমি চাই তুমি এটা আমায় বোঝাও, কমেডি কামস ফ্রম আ ডার্ক প্লেস, এটা একটা সেন্টেন্স আছে। এবার কয়েকজনের সাথে আমি রিজেমব্লেন্সটা পাই, কয়েকজনের সাথে এটা আমার একটু ফোর্সড লাগে। বাট ডার্ক প্লেসটা কি মানে বোকা হ্যাঁ, তো এরকম কিছু হয় না। বাট এরম হয়, কমেডি কামস ফ্রম আ ডার্ক প্লেস, এটা হচ্ছে সেই মানে সেই ওভার গ্লোরিফাই করা মার্কা একটা ব্যাপার স্যাপার, মানে ওরম ব্যাপার স্যাপার হয় না, ঠিক আছে। সব মানে ডার্ক ব্যাপারটা, যে কমেডি কামস ফ্রম আ ডার্ক প্লেস, এটা একটা প্রচণ্ড স্ট্রং গাল ভরা একটা কথা, সেটা নয়। আমার যেটা কোথাও গিয়ে মনে হয় যে লোকে যেটা বোঝাতে চায় বা হয়তো ওভার গ্লোরিফাই করে ফেলে, ব্যাপারটা হচ্ছে যে কমেডি কামস ফ্রম আ ক্রাইসিস। এটা একটা বেসিক প্রিন্সিপাল, মানে এটার কোনো অন্যথা হয় না। একটা লোক যদি খুব
তুই কোনোদিন দেখবি না কেউ একটা কোনো কমেডি করেছে আর যেটা তোর ভালো লেগেছে, আর সেটা একটা ক্রাইসিসের ব্যাপারে নয়। তুই যে কোনো ভালো ভিডিও তোল, তুই যে কোনো ভালো কমেডি স্পেশাল দেখ, তুই যে কোনো লাইভ পারফরমেন্স দেখ, দে আর অলওয়েজ টকিং ওভার আ ক্রাইসিস। না নয় ছেলেটা মেয়ে পাচ্ছে না, ঠিক আছে, কাউকে একটা লাইন মারে সে পাত্তা দিচ্ছে না, প্রেম কেটে যাওয়া নিয়ে, স্কুল কলেজের এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ গন রং, ঠিক আছে। এই যে আকাশ গুপ্তার কথা বলছি, কদিন আগে ওরা একটা ভিডিও বেরিয়েছে মেয়র মুম্বাই বলে, মুম্বাই লোকাল নিয়ে, যে লোকালে উঠতে পারছে না। তো ওইটা একটা আমার ধারণাটা বেসিক প্রিন্সিপাল। তার কারণ যদি এটা একটা কথা আছে যে মানে কমেডি ইট ইজ ইন মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস এ লুজার স্টোরি। মানে কমেডি কোনোদিন একটা উইনার্স পার্সপেক্টিভ থেকে হয় না, ঠিক আছে, যে তুই শুরু থেকেই বলে আমরা জিতে গেছি, এবার যদি জিতেই গিয়ে থাকি তাহলে শোনাচ্ছিস কেন? তোর জিতে যাওয়াটা কেউ শুনতে আসেনি। লোকে ওই জাকির খানের একটা লাইন আছে, আমি খুব জাকির খানকে কোট করি, ঠিক আছে, কারণ লোকটা এত সুন্দর কথা বলে না, কমেডির থেকে ভালো ভদ্রলোক কথা বলে না। সেটা হচ্ছে যে জিততে নেই মগর জিত যাতে হ্যাঁ, এটা কথা আছে যে ইট ইজ অ্যাবাউট আ লুজার স্টোরি, যে দে আর নট, কেউ যারা এসছে শুনতে তারা কেউ এটা শুনতে আসেনি যে তুই কীভাবে জিতে গেলি, লোকে তুই জিতে গেছিস, লোকে এটা শুনতে এসছে যে তুই হারতিস, ওইখান থেকে যে তুই এই জায়গাটায় এসছিস, দ্যাট ইজ হোয়াট দে আর হিয়ার ফর। তো ওই ক্রাইসিসটা খুব ইম্পর্টেন্ট। তুই যে কোনো জিনিস দেখ, মানে ইভেন আমিও যা কথাবার্তা বলেছি তোমারগুলো প্রত্যেকটা হ্যাঁ, এবার কি ব্যাপারটা হচ্ছে যে আমার ক্রাইসিসটা আমার মতো, এবার তোর ক্রাইসিস তোর মতো হবে, ঠিক আছে। এবার যদি কেউ সত্যিই প্রচণ্ড ডার্ক একটা জায়গা থেকে আসে, সে হয়তো কথার কথা বলছি বাইরে, যখন তুই যদি বাইরের কোনো বিদেশি কমিকদেরকে দেখিস, তুই দেখবি যে মানে তাদের অনেক জিনিসপত্র এমন আছে যেগুলো হয়তো মানে তুই সেগুলো ভাবতেই পারবি না। লেটস সে যারা ইউএসের যারা মানে কমিক রয়েছে, সেখানে তারা পুলিশ ব্রুটালিটি দেখছে, যে একটা পুলিশ এসে কাউকে লিটারালি ওই যে আমরা এর কেসটা দেখলাম যেটা থেকে ব্ল্যাক লাইভস ম্যাটার যাবতীয় যা ব্যাপার স্যাপার হলো, তো সেটা তো তাদের লাইফ, তারা ওটা বেঁচেছে বলে তাদের কাছে ওটা ক্রাইসিস। এবার তুই পুলিশ ব্রুটালিটি দেখিসনি, তুই ধর রিসেশন দেখিসনি, তুই ধর ড্রাগ অ্যাবিউজ দেখিসনি, তোর কাছে জীবনের সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে তুই বারাসাত বি গার্ডেন ছাড়া আর কোনো বাস পাস না যেটাতে তুই হাওড়া ফিরতে পারবি 10টার পরে। তাহলে কি সেটা তোর ক্রাইসিস নয়? এটা তোর বিরাট ক্রাইসিস। তুই 10টার পরে বাড়ি ফিরবি কি করে তুই জানিস না, তো সেইটা ক্রাইসিস। এবার ধর কোনো একটা ছেলে আছে যার এটা মনে হচ্ছে যে সে একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা মানে তাকে পাত্তা দিচ্ছে না, অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, দিয়ে মেয়েটা এসে ওর সামনেই কান্নাকাটি করছে যে আমায় কেউ ভালোবাসে না, আর এটা ওই ছেলেটাকে বিলিভ করতে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আমি বসে আছি, ঠিক আছে। তো এটা যদি তার ক্রাইসিস আসে সেটা নিয়ে কথা বলবে। তো ওই ব্যাপারটা নয় যে ডার্ক, হ্যাঁ আমার সেটা একটু ওভার হাইপ লাগে, আমার ওভার হাইপ লাগে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে খুবই ওভার হাইপ। আমার মনে হয় এখনকার দিনে যত বেশি রিলেটেবল কথাবার্তা বলা যায় অডিয়েন্সদের তত ভালো লাগে, এবং সেটা তো খুব মানে হিউম্যান একটা নেচার, ঠিক আছে, মানে ওটা যে এখন ভালো লাগে তখন ভালো লাগতো বা এটা একটা জিনিস মানে সেরকম না, মানে ধর কীভাবে বোঝাবো, মানে ধর রিলেটেবল বিষয়টা একটা যেটা মজা হয় যে ধর তুই একটা কিছু করিস, ঠিক আছে, ধর আমি কথার কথা বলছি, তোর সাথে একটা বাঙালি ছেলের সাথে তার বাবার সম্পর্ক, ঠিক আছে, এইটা মানে সার্বজনীন একখানা ব্যাপার যেটা কোনোদিন ভালো নয়, ঠিক আছে। একটা বাপ ছেলের মধ্যে, বাঙালি ফ্যামিলির বাপ ছেলের মধ্যে কোনোদিন একটা দুরন্ত সম্পর্ক হতে পারে না, ঠিক আছে, যে বাবা বলছে আমি তোকে ভালোবাসি, ছেলেও বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, জড়াজড়ি করি, এ হতে পারে না, ঠিক আছে। একটা অলওয়েজ একটা কনফ্লিক্ট চলবে, বাবা বলবে লাল, ছেলে বলবে সাদা, ঠিক আছে, কোনো রকম রঙে গেলাম না, ঠিক আছে। তো এইটা চলবে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। মানে একটা পয়েন্টের পর এরকম হয়ে যাবে যে হয়তো ছেলেটা বুঝতে পারছে যে বাবা যেটা বলছে ঠিক, কিন্তু এখন এমন একটা জায়গা হয়ে যায় যে বাবাকে অপোজ করতেই হবে, যে নিজের পায়ে কুড়ুল মেরে দিচ্ছে কিন্তু কিছু করে না, বাবাকে অপোজ করতে হবে। এবার এটা খুব রিলেটেবল একটা জায়গা, কিন্তু এবার সেইটা লোকের ভালো লাগে যে ধর তুই এসছিস বসে, তুই আর দেখছিস একটা লোক মাইক হাতে সেই কথাগুলোই বলছে যেগুলো তুই ফিল করিস, তখন একটা ম্যাজিকের মতো ব্যাপারটা লাগে, তো ওই রিলেটেবিলিটির কাজ করে। কিন্তু আবার তার মানে এটা নয় যে যেটা রিলেটেবল নয় জোর করে রিলেটেবল বানানো, বা ধর লেটস সে এরকম ছেলেপুলে মানে এখন যারা নতুনও ধর করে, নতুন করলে এরকম একটা মনে হয় যে ও আচ্ছা এইটা লোকের রিলেটেবল মনে হয়, তাহলে এইরকম একটা কিছু বলি। এবার সেইটা কিন্তু আবার ভুল, মানে লেটস সে আমি ধর কথার কথা বলেছি, এটা যেটা বললাম এটা তো একটা এক্সেপশনও আছে, কারুর তো নিশ্চয়ই তার বাবার সাথে খুব ভালো সম্পর্কের ছেলেও আছে, সে কি এবার জোর করে তার বাবার ব্যাপারে বলবে যে আমার বাবার সাথে এরকম একটা সম্পর্ক, কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে তুই
মানে ইটস লাইক কোনো কিছু ফোর্সফুলি রিলেটেবল করার দরকার নেই। মানে আমি কলকাতায় থাকি, এবার তুমি তোমার ওই হাওড়া স্কিটটা আমি করতে চাই, ওটা ল্যান্ড করবে না, আমি জানি না হাওড়ার ব্যাপারটা। তুই জেনে নিতে পারিস, তুই 1000 টাকা নিয়ে এটা হয় ওটা হয়, ওখানে জল জমে এই হয়, এইটা তো তুই বেহালায় থাকিস, ঠিক আছে? বেহালা নিয়ে 20 কোটি জোক লেখা আছে, ঠিক আছে? প্রত্যেকটা কমিকের কাছে 10 মিনিট করে আছে বেহালা নিয়ে। যে এবার বেহালা বললেই কিছু স্টিরিওটাইপ তৈরি হয় যে বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ি, প্রত্যেকে বলছে যে তার বাড়িটা সৌরভ গাঙ্গুলির বাড়ির কাছে। এটা কতটা কাছে কেউ জানে না, সবারই ওয়াকিং ডিস্টেন্স। বেহালায় জল জমে, বেহালায় মেট্রো নেই, এইগুলো হচ্ছে স্টিরিওটাইপ বেহালার ব্যাপার। কিন্তু তুই যদি পার্টিকুলারলি বেহালায় না থাকিস, তুই জানতে পারবি না যে বেহালার এক্স্যাক্টলি কোন এমন পার্টিকুলার একটা স্পেশালিটি আছে যেটা শুধু তুই থাকিস বলে তুই জানিস। কোনো একটা চায়ের দোকান, কোনো একটা এইটা, কোনো একটা সেইটা, ঠিক আছে? আদপে হয়তো এখন আর জলই জমে না, কথার কথা বলছি, জমতো এককালে, সেটা ওই যুগ যুগ ধরে ওই যোগই চলে আসছে। তো ছেলেপুলে যারা ধর বেহালার দূর দূরান্তে থাকে, তারাতলা ফাড়াতলা থেকে, তারাও বেহালার হয়ে যোগ বলছে। এবার সেইটা উচিত না। তুই যেখানে থাকিস, তোর মানে বিফোর মেক ইট টু রিলেটেবল টু এনিওয়ান, ইট শুড বি ফার্স্ট রিলেটেবল টু ইউ। কারেক্ট। ইট শুড বি পার্সোনাল। যে যত পার্সোনাল হবে তত তুই দেখবি, তুই যতটা অনেস্টলি তোর পার্সোনাল কথাটা বলবি, তত লোকে রিলেটেবল লাগবে। কারেক্ট। মানে আমি ধর কথার কথা বলছি, তুই যদি এখন একটা মুম্বাইয়ের কমিকের কোন একখানা মুম্বাই রিলেটেড একটা কিছু শুনিস, সে ধর থানের কথা বলছে, নাসিকের কথা বলছে, বান্দ্রার কথা বলছে, এই জায়গাগুলো তো তুই নিজে যাসনি কোনোদিন, তুই নিজে দেখিসনি মোস্ট অফ দ্য অডিয়েন্স, তাহলে তারা সেটা রিলেট করছে কি করে? তার কারণ রিলেটেবল ব্যাপারটা এটা নয় যে তোকে ওই এক্স্যাক্টলি ওরা যেটা করেছে সেটাই করতে হবে। তোর যে ফিলিংটা, ওই যে ধর লোকাল ট্রেনে উঠে চিড়ে চ্যাপটা হওয়া, সেই ফিলিংটা কিন্তু মুম্বাইতেও যায়, তোর আন্দুলেও তাই, তুই বনগাঁর দিকে চলে যা, সেখানে গেলেও সেমই হবে। লোকাল ট্রেনটা সেমই, মানুষজন সেমই, তাদের এক্সপিরিয়েন্সটা সেম। তো তোর ওই হিউম্যান মানে তোর এবার যেহেতু ওটা অনেস্ট, ওই অনেস্টিটাই রিলেটেবল হয়ে যায়। এইটা আমার মনে হয় যে জোর করে রিলেটেবল করতে গেলে ও ঘেঁটে হবে, মানে ভালো হবে না। তো সেইটা আমি চেষ্টা করি যে ওইটা যেন না হয়, যে আমি ওই ট্রোপে পড়বো না যে আচ্ছা এইটা হয় ওইটা হয় না, হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে বলে দিই, সোজা সাপটা একটা বেসিক লাফটা চলে এলো। তুই যার তার সামনে গিয়ে বলবি বেহালায় জল জমে, দেখবি লোকে একটা গ্রুপ অফ লোকজন হাসে, ঠিক আছে? কিন্তু ডাজন্ট মেক সেন্স, কেন বলবি ফালতু ফালতু? এই তো তোমার এটা নিয়ে আমার লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করার, তুমি মানে তোমার যে কটা আমি পারফরমেন্সেস দেখেছি সব কটাতেই মানে খুব রেজোনেট করতে পেরেছি। মানে যেমন আমি হাওড়ায় থাকি না, কিন্তু আমি তোমার ওটার সাথে রেজোনেট করতে পেরেছি, কারণ তোমার জার্নিটা তুমি বলেছো। তো সেখানে এখন আজকের দিনে দাঁড়িয়ে তোমার মানে আমি তোমায় এতটা দেখেছি বলে আমার একটা সার্টেন এক্সপেকটেশন এসে গেছে যে শিলাদিত্যদার পারফরমেন্স দেখতে যাচ্ছি মানে টপ নচ হবে। তো সেখানে তুমি দাঁড়িয়ে ফ্রেশ আইডিয়াস বা ফ্রেশ কন্টেন্টস, মানে তুমি কি জাস্ট লোকজনদের অবজার্ভ করো, বা মানে হাউ ডু ইউ মেক কন্টেন্ট? প্রথম কথা কিছু করার নেই, মানে কন্টেন্ট মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ কন্টেন্ট। কিন্তু ধর মানে আমার কন্টেন্ট, প্রথম কথা আমার কন্টেন্ট ওয়ার্ডটা ভালো লাগে না, ঠিক আছে? কন্টেন্ট ওয়ার্ডটা মানে খুব মানে ভেবে চিন্তে একটা মার্কেটিং করা একটা শব্দ। মানে আগে মানে আমি বেশি দিন আগেও বলছি না, ধর কয়েক বছর আগের কথা বলছি, লোকে দেখবি জিজ্ঞেস করতে যে তুই কি বই পড়ছিস, আমি বই পড়ি না, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার, ঠিক আছে? লোকে জিজ্ঞেস করি কী সিনেমা দেখছিস, কী গান শুনলি, এই ধরনের কথাবার্তা বলতো, যে বা ধর কথা কী ভিডিও দেখছিস, ঠিক আছে? এখন দেখবি লোকজন নর্মালি জিজ্ঞেস করে হোয়াট কন্টেন্ট আর ইউ কনজিউমিং। এবার এই কন্টেন্ট কনজিউম, এই দুটো শব্দে না খুব মানে ঘাঁটা ব্যাপার আছে। কন্টেন্ট কনজিউমের মধ্যে সব পড়ছে, মানে তাতে ধর একটা থিয়েটার দেখাও সেটা লোকে বলছে কন্টেন্ট কনজিউম করা, একটা ওয়েব সিরিজ দেখা কেউ বলছে কন্টেন্ট কনজিউম করা, আবার একটা ধর তুই একটা কোনো প্রপার একটা কোনো বড় ডিরেক্টর একটা মার্টিন স্করসেসি সিনেমা দেখছিস হয়তো, কথার কথা, লোকে সেটাকেও বলছে কন্টেন্ট কনজিউম করছে। রিলটাকেও তো দেখা, রিলটাকেও কন্টেন্ট হয়ে গেছে। এবার রিল থেকে শুরু করে সিনেমা দুটোর তো নিশ্চয়ই তফাৎ আছে, তো সবটাই কন্টেন্টের মধ্যে পড়ে গেছে। তো আমি এবার এটা টার্ম কিছু করার নেই, তোকে সেটা তো করতেই হবে। আমার কথা হচ্ছে ভিডিও, আই অলওয়েজ সে যে আমি ভিডিও আপলোড করি, আমি কন্টেন্ট আপলোড করি না। তার কারণটা হচ্ছে কন্টেন্টের একটা সমস্যা বল বা ওটা কন্টেন্টের ধর্ম বল, যে তোকে কন্টেন্টের মানে হচ্ছে তোকে রোজ দিতে হবে, একটা সার্টেন টাইমের মধ্যে তোকে দিতে থাকতে হবে, ঠিক আছে? যদি তুই ওটাকে কন্টেন্ট হিসেবে ট্রিট করিস,
না হলে কারণ কন্টেন্ট কি, কন্টেন্ট মানে হচ্ছে একটা যোগান দেওয়া, যে তোকে কন্টিনিউসলি হয়ে গেছে আরেকটা দিদি এইটা চলে, তোকে ওটা রোজ ফিড করে যেতে হবে তোর অডিয়েন্সকে। এবার আমি এটা শুরু থেকে আমার মাথার মধ্যে এটা ক্লিয়ার ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের ট্র্যাপটায় পড়বো না, তার কারণ আমি ওভাবে ফাংশন করি না। মানে যারা করতে পারে তাদের জন্য আমার মানে ইমেন্স রেসপেক্ট আছে, কারণ এই কনসিস্টেন্সিটা বিরাট, যে তুই রোজ একটা কিছু তৈরি করছিস, রোজ সেটা দিচ্ছিস, নোয়িং যে রোজ সেই কোয়ালিটিটা ম্যাচ করবে না, তুই স্যাটিসফাইড হবি না সেটা নিয়ে, বাট ইউ হ্যাভ টু কিপ অন গিভিং ইট, কারণ না হলে তোর ফলোয়ার্স কাউন্ট কমে যাবে, রিচ পড়ে যাবে, টাকা আসা বন্ধ হয়ে যাবে, ব্র্যান্ড ডিলস কমে যাবে, এই হাজারটা জিনিস ডিপেন্ড করে আছে তুই রোজ ফিড করছিস কিনা। কিন্তু আমার কাছে পার্টিকুলারলি এটা ছিল যে স্ট্যান্ড আপ ইটসেলফ এমন একটা আর্ট ফর্ম যে তোর মানে একটা 10 মিনিট কি 12 মিনিটের একটা ভিডিও তৈরি হতে কমসে কম 3-4 মাস লাগে, ঠিক আছে, কমসে কম আমি বলছি, মানে খুব কম 4 মাস দিতে হবে ভিডিও, মানে ওই গল্পটাকে ওই জোকসগুলোকে, তবে তারা গিয়ে কোথাও একটু টাইট ফাইট হবে, গিয়ে একটা 10 মিনিটের হয়তো ভদ্রসভ্য একখানা কন্টেন্ট ভিডিও তৈরি হবে, দেখ আবার কন্টেন্ট বেরিয়ে যাচ্ছে। তো এবার আমার মাথায় এটা ক্লিয়ার ছিল যে আমি প্রত্যেক মাসে অন্তত ভিডিও দিতে পারবো না, ঠিক আছে, সে যতই যাই বলুক, আমার অডিয়েন্স বাড়ুক কমুক হোয়াট এভার, লোকে চাক না চাক, আমি রোজ ভিডিও দিতে পারবো না। তোমার কাছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ম্যাটার করে। এক্স্যাক্টলি, কারণ না হলে মানে আমি ওভাবে ফাংশনই করি না, ঠিক আছে, আর স্ট্যান্ড আপ ইটসেলফ ওভাবে ফাংশন করে। তুই প্রত্যেক মাসে যদি একটা ভিডিও বার করতে থাকিস, তুই দেখবি কন্টেন্ট বলছি কোয়ালিটি ড্রাস্টিক্যালি পড়ে যাবে, ঠিক আছে। এবার দেয়ার আর কমিক্স যারা সেটাকে মেনে নেয়, মানে আমি নাম বলছি না, বাট দেয়ার আর কমিক্স, তুই তার ইউটিউবটা গেলেই বুঝতে পারবি যে তার প্রতি সপ্তাহে একটা না একটা কিছু বেরোচ্ছে, ঠিক আছে, তুই তাকে দেখবি। আর তুই এমন কমিকদেরকে দেখবি যারা ধর অন্তত 3 মাস নিচ্ছে কি 4 মাস নিচ্ছে তাদের একটা ভিডিও বের করতে, তুই দেখবি তাদের কাজ, তাদের ক্রাফট আর এই ক্রাফটের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। তো যেটা তোর প্রশ্নটা ছিল যে মানে হাউ ডু আই প্রসেস অর সামথিং, এবার আমার শুরুটা তো পুরোটাই অবজারভেশন দিয়ে, মানে অবজারভেশনাল কমেডি দিয়ে যেটাকে বলে। এখন যদি আমি অ্যানেকডোটালও করি, মানে গল্প ফল্প বলি, আমি দেখ সত্যি কথা বলতে গেলে আমি মানে অবজারভেশনটা তো একটা মানে পার্ট অফ লাইফ এখন অন্তত আমার জন্য, কারণ শুধু আমি স্ট্যান্ড আপ বলছি না, ধর থিয়েটারও যে করি, মানে যেটুকু যা টুকটাক অভিনয় করি, স্ক্রিনের অভিনয় করে, ভালো করি মন্দ করি যাই করি সেটা করি, এবং সেটার জন্য তো একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা যে তোকে মানে অবজারভেশনটা খোলা রাখতে হবে, কারণ না হলে তো তুই করতে পারবি না। স্ট্যান্ড আপের ক্ষেত্রে অবশ্যই মানে তুই জানিস না যে মানে কোথায় কি হচ্ছে, ঠিক আছে, কে কীভাবে কথা বলে, ইউ ডোন্ট নো। অ্যান্ড তার থেকেও যেটা বড়ো কথা যে অনেস্টলি আমার লোকজনদের অবজার্ভ করতে খুব ভালো লাগে, ঠিক আছে, মানে এটা আমার ছোটোবেলা থেকেই ছিল, আমার মানে হেভি টাইম পাস লাগে। মানে আমি একটা কোনো বাসে যাচ্ছি বা মেট্রোয় যাচ্ছি বা ম্যাজিকে বাড়ি ফিরছি, গাড়িতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, আমার লোকজন দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। আমি তার মানে আবার এরকম নয় যে সবসময় এরকম শকুনের মতো তাকিয়ে বসে আছি, সেটা নয়, আমি ফোনও ঘাঁটছি, হ্যান করছি ত্যান করছি, কিন্তু তার একটা কিছু উটপাটাং হচ্ছে, আমার বেশ ভালো লাগে ওটা দেখতে, ঠিক আছে। তো ওটা আমার পার্ট অফ লাইফের মধ্যে, আমি আলাদা করে যে ও চলো 10টা বেজে গেছে অবজার্ভ করবো এবার, এরম হয় না, আমি করতে থাকি, ঠিক আছে। এবার ধর যখন আর কি নতুন শো হবে বা কিছু একটা হবে, তো তখন ট্রাই টু থিঙ্ক যে আচ্ছা আজ এবারে আমি যেটা মানে নিজে বিশ্বাস করি সেটা হচ্ছে আনলেস অ্যান্ড আনটিল ইটস আ কর্পোরেট শো, মানে ধর এটা কোনো কর্পোরেট শো হচ্ছে, কোথাও একটা কোম্পানির জন্য কিছু একটা হচ্ছে, তাদের সার্টেন ডিমান্ডস থাকে যে এইটা নিয়ে একটু বলো, এইটা নিয়ে একটু করো, এবার তারা আমার একটা ভালো টাকা দিচ্ছে, তো তাদেরকে আমি ওটা দেবো, সেটা তাদের মানে তাদের বলবার জায়গা আছে। কিন্তু যেখানে আমি নিজে শো দিচ্ছি সেখানে তো আমাকে কেউ কিছু চাইতে পারবে না, সে ভেবে আসতে পারে যে এটা কথা হবে, বাট আমি যেটা আমার ইচ্ছে আমি সেটাই বলবো। তো তখন আমি নিজে ইচ্ছে, আমি নিজে মাথা খাটাই যে আমি ভাবি যে আমি কি নিয়ে কথা বলতে চাই, পার্টিকুলারলি আমার কি নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। যেমন এখন যে শোটা তৈরি হচ্ছে যাচ্ছে তাই বলে, ওটা ইজ মোর অ্যাবাউট আমার স্কুলের মানে লাইফের প্রথম স্কুল লাইফের একটা এম্বারেসিং ঘটনা নিয়ে, ঠিক আছে, যেটা শুনতে খুব মজা ফজা লাগবে, কিন্তু আমার মানে সেটা আমার গোটা শৈশবটাকে একদম পুরো মেরে রেখে দিয়েছিল টাইপের, ঠিক আছে। তো আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম, আমি এখন রেডি আছি, আমার এখন ক্রাফটে ওই একটু হলেও সেই গ্রিপটা এসছে, আমার মনে হচ্ছে এইটা নিয়ে আমি কথা বলতে পারবো, আর আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমি অডিয়েন্সকেও এটাতে ইনভলভ করাতে পারবো, তো এখন আমি সেটা নিয়ে কথা বলছি। তো এরপর যেরকম যা এগোতে থাকবে, যে এখন এটা মনে হচ্ছে যে সব গল্প ধর আমার খুব মনে হয় যে প্রত্যেকটা গল্প একটা টাইম ডিমান্ড করে, যে এখন হয়তো আমি রেডি নই গল্পটা নিয়ে পুরোপুরি রেডি নই যে ওটাকে বলবার জায়গা, কদিন বাদে হয়তো হবো কি। এবার মাঝখানে ধর একটা কিছু অবজার্ভ, এবার ধর কথার কথা বলছি যে
কিছু কিছু ক্ষেত্রে হয় যে আমি শোতে উঠলাম, অডিয়েন্স আছে, এবার অডিয়েন্সকে প্রথমে একটুখানি গরম করতে হয়, ঠিক আছে, যে একটু ইজি জোক যেগুলো দ্বারা রিলেটেবল লাগবে তাদের দিয়ে। এবার এখন ধর ফাটকা যাতা ঘটছে, ঠিক আছে, আম্বানির ছেলের বিয়েটা যেটা হলো, ঠিক আছে, তো তখন সব আম্বানি জোকস। এবার ওইগুলো হচ্ছে কি দুবার একটুখানি ভিডিওস দেখে ফেকে নিলাম, খবর নিয়ে নিলাম, ওটা দিয়ে জোক লিখে দিতে পারবো, অসুবিধা হবে না। কি তাকে যে প্রথম 5 মিনিট ওটা অডিয়েন্সকে মানে অডিয়েন্স একটা হ্যাঁ করে নেবে, একটা খুব খুশি টুশি হয়ে গেল, ভালো সুন্দর তারা ওয়ার্মড আপ, চলো এবার রেডি আছি, তো তখন আমি ওদেরকে এবার হাত ধরে নিয়ে যাবো যে এইবার চলো, এবার হয়ে গেছে, এবার তোমাদের যা দেবার দিয়ে দিয়েছি, এবার চলো যেখানে নিয়ে যাবো। তো ওইটা যেমন আস্তে আস্তে ওইটা করে দিই, যে প্রথমে ঢুকে 5 মিনিট দিয়ে দাও, যে যেটা শুনতে চাই, ইজি জোক। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকলে ইঞ্জিনিয়ার নিয়ে জোক দিয়ে দাও, এমনি র্যান্ডাম লোক থাকলে একটু যা ঘটছে আশপাশে তাদের জোক দিয়ে দাও। এইসব চলছে। কিম কার্দাশিয়ান এবং ভদ্রমহিলা একসাথে ছবি উঠেছে, এইসব নিয়ে জোক দিয়ে ইজি জোক ফোক দিয়ে দাও, দিয়ে রেডি করে দাও, দেন ইউ টেক দেম। কারণ প্রথমেই যদি আমি তাদেরকে আমার জায়গাটায় নিয়ে যেতে চাই, তাদের একটা মানে একটা ইনহিবিশন থাকে, যে কি কোথায় কি কেন, মানে এরকম একটা থাকে। তো আমি যে ওটাকে কাটিয়ে দিই, রেডি হয়ে গেল, শান্ত ধীর একদম জল ফল খেয়ে নাও, রেডি, ওই 5 মিনিটের মাথায় দেন আমি তাদেরকে নিয়ে এগোই। তো এইটাই ইজ মোর অফ মাই প্রসেস। এবার এটা চলছে, এবার দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা, তোমার আমি আর মাথা খাবো না, কিন্তু আমার লাস্ট একটা জিনিস বল। এই লাস্ট IPL-এ তুমি বাংলায় কমেন্ট্রিটা করেছিলে, তো সেইটা কিরমভাবে আসে তোমার কাছে? মানে আমি যতদূর জানি জিও বেসিক্যালি আর কি নতুন ভয়েস খুঁজছিল ফর কমেন্ট্রি, মানে জিওর যেটা বাংলাটা বেসিক্যালি। তো তাতে ওরা অনেক আর কি যারা ক্রিয়েটার্স, আরও ইনফ্লুয়েন্সার্স, কমিক্স মেবি সবাইকে দেখেছে তাদের ভিডিওস অ্যান্ড অল। তো তারপর এক রাউন্ড অডিশনস হয়েছে সবার। এইবার সেই ধর 3-4 রাউন্ড অডিশন হয়েছে, এবং জিও থেকে আমার ভায়াকম থেকে ডিরেক্ট কল এসেছিল যে এই ব্যাপার, সো উইল ইউ বি ইন্টারেস্টেড? তো এবার আমি তখন বলেছিলাম, দেখো আমি ক্রিকেট খুব ভালোবাসি, ক্রিকেট মানে খুবই ফলো করি অবভিয়াসলি, কিন্তু আমি ক্রিকেট কিন্তু আমি গ্রামাটিক্যালি আমি কিন্তু কিছুই জানি না, মানে লং অফ গুলিয়ে যাবে আমার। বলছে যে ওটা জানার তোমার দরকারও নয়, তোমার কাজ আলাদা। লাইক ওকে ফাইন, তো যদি তুমি অডিশন তো দাও। আমি বললাম ওকে। তো দেন অডিশন দিয়েছি, 3-4 রাউন্ড অডিশন হয়েছে, ঠিক আছে। মানে সে মানে একটা জগঝম্প কেটেছে, মানে লাস্ট রাউন্ড অডিশন দিচ্ছি আমি, ওই রিঙ্কু সিং এর 5টা 6-এর একটা, আমার লাস্ট রাউন্ড অডিশন হচ্ছে, আমাকে ওই ক্লিপিংটা দেখিয়ে বলছে যে এইটায় তোমায় কমেন্ট্রি করতে হবে। সেদিন তার 2-3 দিন আগে থেকে আমার ঠাকুমার খুব শরীর খারাপ ছিল, আমার ঠাকুমা শি হ্যাজ পাসড অ্যাওয়ে নাও। এবার তখন খুবই বাড়াবাড়ি অবস্থা, তো ঠাকুমাকে সেই দিন সকালে ধর আমি কল পেয়েছি ভায়াকম থেকে যে লাস্ট রাউন্ড অডিশন, ইউ হ্যাভ মেড ইট, লাস্ট অডিশনটা হবে আজকে সন্ধ্যেবেলা দিতে হবে। আমি বললাম যে ভাই আমার এখন ঠাকুমাকে আমার হসপিটালাইজ করতে হবে, তো আমি আর পারবো না আজকে। বলছে ভাই তোর যত রাত হয় হোক, আমরা জেগে আছি, যত রাতেই হোক তুই একটা রাউন্ড লাস্ট রাউন্ড অডিশনটা দিয়ে, আমরা ওটা দেখাতে পারবো না হলে। আমি বলছি যে ঠিক আছে 11:30টার সময় করো। কিরকম কপাল, ঠাকুমাকে হসপিটালাইজ করে এসছি, সন্ধ্যে 10টা নাগাদ খবর এসছে ঠাকুমা ঠিক আছে, মানে স্টেবল আছে, ভালো। 11টার সময় আমি ডিনার করছি, যে রেডি ফেডি হয়ে 11:30টার সময় ঠাকুমার ঘরে বসেই আমি আর কি ফাইনাল অডিশনটা দেবো। 11:20 নাগাদ আমি খেয়ে ঢুকবো ঘরটায়, পাশের ঘর থেকে বাবার কাছে ফোন এসছে, ডাক্তার হসপিটাল থেকে বলছে যে ভেন্টিলেশনে দিতে হবে, আপনাদের কনসেন্ট লাগবে, শরীর খুব খারাপ হয়ে গেছে। এইবার সিচুয়েশনটা ভাব, বাড়ির বাবা ওদিকে টেনশন করছে, পিসিদের সাথে কথা বলছে, ঠাকুমাকে ভেন্টিলেশনে পাঠানো হবে, এই চলছে সেই চলছে, আর পাশের ঘর থেকে আমি চেঁচাচ্ছি আবার একটা 6, আমরা একটা কালজয়ী রূপকথার সামনে, ঐতিহাসিক মুহূর্ত, ঠাকুমাকে ভেন্টিলেশনে দিতে হবে, আবার একটা 6, ঠিক আছে। মানে মানে তখন না মানে মানে নিজের সে আমি একটা পাগলের মতো কমেন্ট্রি করছি, যে আমার এত মাথা খারাপ হয়ে রয়েছে যে সব কিছু আমার সাথে এভাবেই কেন হয়, মানে একই দিনে এটাও পড়তে হবে, এটা কি একদিন আগে একদিন পরে হতে পারতো না? আমার মাথা ফাতা গরম হয়ে থাকে, মানে সেটা সেই ইনসেনের মতো চেঁচাচ্ছি, আর সে মানে কিরম একটা করছে, আর মানে ধর মানে আমার মা বসে আছে দালানে, মানে মায়ের কথাটা আমি খালি ভাবছি যে এদিকে শুনছে যে হ্যাঁ মানে ভেন্টিলেশনে দিতে হবে, খুব অবস্থা খারাপ, আবার
1টা 6, ঠিক আছে, এইটা চলছে, ঠিক আছে, প্যারালালি 2 জায়গায়। এবার হয়ে গেছে, আমি হেডফোনটা মানে বন্ধ করেছি, আর বলছি যা পারে হোক, এবার আমায় সিলেক্ট করলে, মানে এরপরেও যদি আমি সিলেক্ট না হই আমার কিছু করার নেই, কারণ আমি মানে এর থেকে বেশি আর কেউ কিছু মানে 100-150% আমি দিয়ে দিয়েছি যে আমার বাড়ির এই সিচুয়েশন, আমি তার মধ্যে বসে বসে এইটা করছি। হয়ে গেছে, ঠিক আছে, ভালো কথা, ওই থেকে সিলেক্ট হয়ে গেছে, ভালো। কিরম কপাল, সব রেডি ফেডি এভরিথিং, ঠিক যাওয়ার আগের দিন একটা টেকনিক্যাল প্রবলেম হয়, আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড আই ওয়াজ লাইক, ঠিক আছে, যাওয়া হচ্ছে না। কারণ তখন আবার এটাও ছিল যে আমার আইপিএলের কন্ট্রাক্টটার মাঝখানে আমায় ব্যাক করতে হতো, কারণ আমার একটা হইচইয়ের একটা ওয়েব সিরিজ আমি কাজ করছি, সেটা শুটিং শুরু হবে, সেটা আগে থেকে কমিট করা। তো এবার তার সাথে ডেট ক্ল্যাশ করবে, এবার আমি যতগুলো ডেটস দেওয়ার কথা ততগুলো ডেট দিতে পারবো না আইপিএলকে। সেইটা নিয়ে একখানা জিও ভায়াকম, তার মধ্যে একখানা বাওয়ালবাট্টা চলছে হেন তেন, যে তাহলে ওকে কেন নেওয়া হবে, এদিকে বাংলার প্রডিউসাররা বলছে না ওকে চাই, এইটা চলতে চলতে বেরোনোর আগের দিন খবর এসছে যে এই হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে মানে আমি যাচ্ছি না, হয়ে গেল। তখন আমার ঠাকুমা বাড়ি চলে এসছে, হসপিটাল থেকে ফিরে এসছে, ঠিক আছে, কন্ডিশন খারাপ, কিন্তু ঠাকুমা ফিরে এসছে। আমার পরের দিন চলে যাওয়ার কথা, আমি গেলাম না, তার 2 দিনের মাথায় আমার ঠাকুমা মারা গেল। এবার সেই দিন যেদিন আমার ঠাকুমা মারা গেছে, সেদিন বাড়িতে বাবা নেই, ঠিক আছে, শুধু মা একা ছিল। মানে আমি যদি না থাকতাম, আমাকে তখন ওর মধ্যে থেকে ফ্লাইট টাইট করে ব্যাক করতে হতো, আমি জানি না মা কীভাবে সামলাতো। সাম হাউ ইট ওয়াজ রিটেন ইন দিস ওয়ে, এইভাবেই হওয়ার কথা ছিল। ঠাকুমার সব মিটলো, তার 3-4 দিনের মাথায় আবার ওদিক থেকে কল এলো যে ওকে, ইট হ্যাজ বিন সর্টেড আউট, ইউ আর কামিং, তুমি বলো আর্লিয়েস্ট কবে আসতে পারবে। আমি বললাম 6 তারিখে আমার ঠাকুমার কাজ মিটছে, 7 তারিখ ভোরের ফ্লাইট করে দাও। 6 তারিখে আমার ঠাকুমার কাজ মিটেছে, 7 তারিখ ভোরের ফ্লাইট ধরে আমি মুম্বাই গেছি। তারপর এভরিথিং যা হওয়ার হয়েছে, আইপিএল হয়েছে, ওয়েব সিরিজের শুটিং হয়েছে, সব কিছু হয়েছে। তো দেন তারপর কী বলে মুম্বাইতে গেলাম, সেটা আবার একটা আলাদাই মানে অন্য লেভেল এক্সপিরিয়েন্স। মানে আমার ছোটোবেলা থেকে একটা ছিল, মানে একদম ওই মানে হিন্দি সিনেমা দেখে বড় হওয়া ছেলে, তো মানে শাহরুখ খান হচ্ছে গুরু, এই জেনারেশনের ছেলে। তো আমার ছোটোবেলা থেকে এটা একটা ছিল যে মানে একদিন মুম্বাই যাব, ঠিক আছে। আর মুম্বাই যাবো মানে একদম মানে সিনেমাটিক্যালি যাব, ওই ঘুরতে মুম্বাই যাব না, কারোর বিয়েতে মুম্বাই যাব না, র্যান্ডাম কোনো অফিসের ট্রিপে মুম্বাই যাব না। মুম্বাই যাব যেদিন মুম্বাই ডাকবে, প্রপার মুম্বাই ডাকবে, এলাহি খাতিরদারি করবে, ঠিক আছে, পয়সা করেই দেবে মোস্ট ইম্পর্টেন্টলি, তবে আমি মুম্বাই যাব। কারণ মানে ওটা ছোটো থেকে শুনেছি যে মুম্বাই যায় লোকজন, ঠিক আছে। এখন অনেকে বলে মুম্বাই এই হাসি, আমার ওটা খুব আছে একদম সেই ছোটোবেলায় মানে ওই জেনারেশনে বড় হওয়া, তো যে শুনছি শাহরুখ খান এসছে, কিছু নেই পকেটে, সেইখান থেকে মুম্বাই, এরা শাহরুখ খানের বাড়ি দেখবো, এইসব আছে, ঠিক আছে। তো এবার ওইটা যখন মানে প্রথমবার ফ্লাইটটা ল্যান্ড করেছে, গাড়িটা ঢুকছে, সিলিংয়ের ওপর দিয়ে যাচ্ছি, আর ওই মুম্বাইটা দেখছি, ওরে সালা, মানে মনে হচ্ছে কি একটা ঘটিয়ে ফেললাম, ঠিক আছে। তারপর মানে দে হ্যাভ টেকেন রিয়েলি গুড কেয়ার, মানে আর তার উপর সবথেকে কি মানে বাংলা আর মানে বাংলার বাইরের ইন্ডাস্ট্রি দুটোর মধ্যে যে কতটা মানে মানে পে প্যাকেজের যে ডিফারেন্সটা, সেটা যে কতটা, বা শুধু প্যাকেজও না, মানে খাতিরদারির যে ডিফারেন্সটা, যে একটা পান থেকে চুন খুঁজতে দিচ্ছে না, মানে আমি জামা কি পরবো থেকে শুরু করে আমি কোথায় থাকবো, মানে তাজে রেখেছি, ঠিক আছে। আমি একটা মানে সেই মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির ছেলে, মানে আমি তাজ বলতে তাজপুর বুঝি, ঠিক আছে। আমার এর বাইরে ভাবনা চিন্তা ওঠে না, ঠিক আছে, যে তাজপুর 4টে বন্ধু গেছি, মানে লাস্ট আমার যাওয়াই এটা। আমি তার আগে বন্ধুদের সাথে 4টে বন্ধুর সাথে তাজপুরের ট্রিপে গেছি, যেখানে একটা হোটেল, যেখানে বাথরুমে ছিটকিনি লাগে না, এরমভাবে ধরে বসতে হয়, ঠিক আছে। আমি এখান থেকে বিলং করি, তাকে সালা তুলে প্রথমে একটা তাজে পাঠিয়ে দিয়ে, মানে আমিও ওদের দেখে অবাক, ওরাও আমাকে দেখে অবাক, ঠিক আছে। মানে রোজই আমি তাজে ঢুকতাম, আমার তাজের গেটকিপার ভদ্রলোককে আমার এখনো মনে হয়, এভরি ডে আমি ওখানে ঢুকতাম, চেক ইন করে ঢুকতাম, ভদ্রলোক আমার দিকে থাকবে যে ইউ আর স্টেইং উইথ আস, ঠিক আছে। ও মানতেই পারছে না, ইউ আর অলসো স্টেইং উইথ আস, ঠিক আছে। তো যাই হোক, তো সেইটা হলো দেন কমেন্ট্রি আবার একখানা আলাদা এক্সপিরিয়েন্স। ওটা তো মানে তোমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? প্রথমে মনে হচ্ছিল পারবো না, লিটারালি মনে হচ্ছিল পারবো না, এইটা একটা ভুল, মানে জাস্ট বাঁশ নিয়ে ফেলে তো লাইভ, মানে এটা কিছু করতে পারে। হ্যাঁ, সব থেকে বড় চাপ এটা। তার মধ্যে আমি মানে তার মধ্যে কি, এটাতে তো কোনো ভুল বলা বলি জায়গা নেই, ও 6 মেরেছে মানে 6ই বলতে হবে, 5.5 বলতে পারবো না, ঠিক আছে। আর তার মধ্যে লাইভ চলছে, এই এখান দিয়ে স্ট্যাটিস্টিক্স ঢুকছে, এই এখান থেকে একখানা কানে কমেন্ট, মানে ওদিক থেকে ওরা বলতে থাকছে যে এটা বলো, ওটার পরে ওটা বলো, দেন তার মধ্যে একটা কিছু ঘটে গেছে, সেটা সঙ্গে সঙ্গে একটা কিছু বানাতে হবে, দেন একটা এক্সপার্ট বসে আছে, তার সাথেও ব্যাপারটা
ম্যাচটাকে এন্টারটেনিং করতে হবে, বেশি লাউড যাওয়া যাবে না, তার মধ্যে আবার মানে সঙ্গে সঙ্গে ফিডব্যাক আসতে থাকছে যে বেশি হয়ে যাচ্ছে, কম করো, এই সব চলছে। মানে আর তার মধ্যে মানে প্রথম 2-3 দিন আমি নোংরা ধেড়িয়েছি, মানে বাজে ধেড়িয়েছি, মানে আমার এখনও মানে ওটা আমি মানে কী বলবো, ওটা আমার লাইফে মনে থাকবে। এরকম একটা ওভার চলছে, তাদের এরকম দেখাচ্ছে ওই প্রত্যেকটা ওভারের শেষে আমাদের বলতে হতো যে কত বলে, কত ওভারে, কত রান, কত উইকেট। তো এরকম ধর 103 রান, 2 উইকেট, 12.5 ওভার্সের শেষে, ঠিক আছে। আমার এমন মানে তখন আমি নার্ভাস সব কিছু মিলিয়ে আমি ফুল কনফিডেন্সে বলছি, আর 12.5 ওভারের শেষে 12.5, ওটাকে আমি বলছি 12.5, ঠিক আছে। আমি না ফাট করে বলে ফেলেছি 12.5 ওভারের শেষে 103 রানে। এবার পাশের লোকটা দেখে কি এসে কোত্থেকে একে ধরে এনেছে, ঠিক আছে, 12.5 ওভার কী। এবার বলে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে তুই যদি ওখানে বলি যে সরি, ক্ষমা করে দেবেন, এই ক্ষমা করে দেবেনটা মানে অডিয়েন্স বুঝতে পেরেছে ও আচ্ছা একটু ভুল বললো, ঠিক আছে। যদি 12.5 বলেছি মানে 12.5 বলেই এগোতে হবে, ঠিক আছে। যা নয় তাই, মানে প্রথম 2-3টে এরকম মানে ম্যাচে মানে হেভি ঝাড় হয়েছে, ঠিক আছে। আর সালা আর এমন কপাল মাইনি আমার, মানে আমি মানে একে তো আমি খেলা দেখি না, মানে যদি বড় ভাইটাল ম্যাচ আমি দেখি না, মানে মানে আমি টেনশন, আমি বিরাট কোহলির বিরাট বড় ফ্যান, ঠিক আছে। আমি কোনোদিন বিরাট কোহলি বড় ম্যাচ হলে আমি বিরাট কোহলির মানে ধর এই খেলছে আমি এইভাবে দেখি, ঠিক আছে, না হলে আমার মনে আউট হয়ে যাবে। তো এবার সেটা একে, আর সত্যি সালা মানে ইরাম ধর এই বললাম যে একটা দুরন্ত সেঞ্চুরির পথে হাঁটছেন রোহিত শর্মা, পরের বলে আউট হয়ে গেল। কমেন্টেটরস কার্স যেটাকে বলে। আরে কমেন্টেটরস কার্স একটা দুটো হয়, এছাড়া রোজ যাচ্ছে কি অভিশাপের পর অভিশাপ দিয়ে আসছি। এবার এদিকে এক্সপার্টরা বলছে যে বোলারসরা এত উইকেট তোলেনি, তুই যত তুলেছিস। কিরম কপাল, আগের আইপিএলটায় MS ধোনি গোটা IPL জুড়ে একবারও আউট হয়নি, ঠিক আছে, যেটা সবাই বারফারটাই করছিল যে অপরাজিত ধোনি আজও অপরাজিত, এত স্ট্রাইক রেট, আউটই হচ্ছে না প্রতিটা, মানে চেন্নাই সুপার কিংস জিতুক হারুক নাদার ম্যাটার, ধোনি আউট হচ্ছে না। তো আমার খুব ছিল যে আমি একবার একটা স্ট্রিন্ট করবো যেখানে ধোনি খেলবে, যাতে আমি একদম ভেবে চিনতে এসেছি মাথায় যে এগুলো বলবো, এটা হবে, ফুল ফ্লেজেডে একদম মানে একদম ঢুকেছি। এবার একটা ফাইনালি পাওয়া গেছে। তো ধর 10টা ম্যাচ খেলে ফেলেছে ধোনি, তার আগে 11তম ম্যাচটা খেলছে, তার আগে অবধি ধোনি অপরাজিত, সত্যি কোনোটাতে আউট হয়নি, মানে ওরা এখনো স্টার্টটা দেখাচ্ছে, ঠিক আছে। ধোনি খেলছে, আমি লাস্ট 3-4টে ওভার পেয়েছি, তখন ধোনি এসছে ব্যাট করতে, ঠিক আছে। আমি একদম ফুল কনফিডেন্সে যে এবার আসছেন মাঠে সেই ব্যক্তিত্ব যিনি এলে ভারতবর্ষের হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতবর্ষ ওপরের দিকে চলে আসে, মানুষের মন খারাপ কেটে যায়, ওরে হাজার প্রদীপ জ্বালা, এবার বড় তরফের পালা, মাঠে নামছেন থালা, এইসব কবিতা ফবিতা বলে যা পাচ্ছি তাই করছি, ঠিক আছে। এইবার মাল কপালও এমন 6 মারলো একটা, ঠিক আছে, একটা 6 মারলো, 2টো রান নিল, সব চলছে, লাস্ট বল বাকি, ঠিক আছে, লাস্ট বল বাকি, লোকটা রান নিয়েছে। আমি বলে দিয়েছি যে আবার 11তম ম্যাচের পরেও অপরাজিত এবং আউট হয়ে গেলেন। আমার স্টিন্টে লাস্ট বলে রান আউট হয়ে গেল এবেজ। আমার মনে হচ্ছে যে এবেজ ধোনি কি এটা ইচ্ছে করে করছে, যে আমি ঢুকে যেতে পারতাম, কিন্তু দেখ সালা তুই আছিস তো, আর নিজে আউট হয়ে যাব। আমি না মানে আমি বেরিয়ে আমি মাথায় হাত দিয়ে বসে আছি, কি আমার কোনো প্রবলেম আছে নাকি? যখন যা বলি পরের বলে ঘটে যায়। মানে এই বললাম রাশিদ খান দারুণ একটা গুগলি করলেন, রাশিদ খানকে খেলা কিন্তু অপ্রতিরোধ, পরের বলে 2টো 6 মেরে দিল, নো বল ফো বল করে দিল, গোটা ম্যাচটা ওই ওভারে শেষ হয়ে গেল। রাশিদ খান, আমি এরা কি আমার সাথে খেলছে নাকি? তো এইটা একটা মানে এটা হয়েছে, আর কি করা যাবে। তুমি যেহেতু ক্রিকেটের ফ্যান, আমি অগ্নিদা এসেছিলেন কিছুদিন আগে, আমি অগ্নিদাকে এই প্রশ্নটা করেছিলাম, এই যে T20 ওয়ার্ল্ড কাপটা যে জিতলাম তোমার 19শে নভেম্বর 2023, সেটার কষ্টটা কি কমাতে পেরেছে? না ওই কষ্টটা একটা অন্য লিগের কষ্ট, মানে দুধের সাথে ঘোলে মেটানোর মতো একটা ব্যাপার। এটা ওটা ওয়ার্ল্ড কাপ, আর এটা দেখ মানে তুই যখন এখনো বলবি ওয়ার্ল্ড কাপ, লোকে ভাববে কিন্তু 50 ওভার, আমারও ঠিক আছে। T20 ওয়ার্ল্ড কাপটার আগে T20টা বলতে হয়, যে এটা ছোটোখাটো একটা ব্যাপার, কিন্তু তাও মানে আমাদের যেরকম মানে লাস্ট 2011 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি বোধ, হ্যাঁ 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আমাদের যেরকম চলছে মানে কি, মানে বাজেভাবে হারছি না, ফাইনালে গিয়ে সেমিফাইনালে গিয়ে হেরে যাচ্ছি, বর্ডার লাইনে গিয়ে হেরে যাচ্ছি, এইটা যে কেটেছে ওই যে ফাইনালে গিয়ে, আর মানে এইটাও তো মানে সেটা অবিশ্বাস্য ম্যাচ জেতা, মানে এটাও তো প্রায় চলে গেছিলই সেখান থেকে যেভাবে হোক, সেই মানে ভাগ্যিস আমি কমেন্ট্রিতে ছিলাম না, ঠিক আছে, কোনো রকম না হলে সুরিয়া ধরতে পারতো না ক্যাচটা, পাক্কা আমি লিখে দিচ্ছি, আমি বলতাম ধরে ফেলেছে, ততক্ষণ নিজে পা টাচ করিয়ে দিত, ঠিক আছে। তো যাই হোক, তো সেইটা যে হয়েছে মানে সেটা অন্তত কিছুটা মানে
হয়তো ওই 100টার মধ্যে থেকে হয়তো ধর 20% একটু লাঘব হয়েছে, কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ দেখা যাক যদি কপালে থাকে, মানে এদের কপালে থাকে। আমারও মানে যখন আমি লাস্টে যখন ক্লাস এন্ড 50 করলো, মানে এবার বেরিয়ে গেছে, তখন আমি এতটা রেডি যে এটা আমার এফেক্টই করবে না, মানে আরেকটা ওয়ার্ল্ড কাপ হারবো, ঠিক আছে, অসুবিধা নেই, আমার তো ওটা তো সহ্য করে এসেছি, মানে এরকম ছিল। হ্যাঁ, মানে ওটা মানে ওটা জিতে গেছে, আর ওটাও দেখিনি, ওই ম্যাচটাও দেখিনি, মানে ওটা সেই জিংস, একে বলে জিংস, মানে সে খালি বসে বসে মোবাইলে দেখে যাচ্ছে। সেদিন আমাদের ওয়েব সিরিজের লাস্ট তোর শ্যুট, ঠিক আছে, শেষ দিন, তো সব হুল্লাট আর কি, একটা মোচ্ছব হচ্ছে, পার্টি হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, তার মধ্যে আমি মানে সেই একটা মানে কোনো রকমের জাস্ট বসে আছি কিছু একটা নিয়ে, আর আমি কন্টিনিউয়াসলি খালি ক্রিক বাজে স্কোর দেখে যাচ্ছি করে। যখন জিতে গেছে না ভাই, মানে ঘরটা না ফেটে পড়লো। আমি আর আমার এক সিনিয়র, মানে অ্যাক্টিংয়ের সিনিয়র, খুব ভালো বন্ধু আমার, অনুজয় দা বলে, অনুজয় চট্টোপাধ্যায়, চিনিস নিশ্চয়ই। তো অনুজয় দা আর আমি দুজনেই খুব ক্রিকেট পাগল, মানে ঘর মধ্যে এবার বাকি আর কেউ ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড না, আমি এবং অনুজয় দা আর আমাদের আর দু একজন, তারা জাস্ট জানছে কী হচ্ছে। আমি আরও না মানে সেই হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, ভাই হেরে যাবো মনে হচ্ছে, ঠিক আছে, বলছে যে না আমার বিশ্বাস আছে জিততে পারি, এরকম হচ্ছে ওই ধর। এবার যেই জিতেটা গেছি না, মানে ধর কথা হচ্ছে অন্য কিছু নিয়ে, বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, হঠাৎ করে দুটো ছেলে দুপ্রান্ত থেকে এরকমভাবে একটা চেঁচিয়ে উঠেছে, মানে সবাই না দেখছে কি হলো কি হয়েছে, দুজনে এরকম পাগলামি করছে, ঠিক আছে, এরকম সব করছে, ঠিক আছে। তো এবার হয়ে গেছে, তো তারপর সেই রাত্রিবেলা সেলিব্রেট করতে 3টের সময় খেতে বেরোনো হলো, একটা কোথায় আজাদিন না কোথায় একটা গেলাম, সেখানে পুরো ইন্ডিয়ার জার্সি ফার্সি পরে ছেলেপুলে বসে আছে, খাওয়া দাওয়া হচ্ছে, ভালো মানে ওটার আনন্দটা অবভিয়াসলি মানে কিছুটা হলেও অন্তত জ্বালাটা মিটেছে। কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ ওটা একটা স্কার হয়ে গেছে, ওটা থাকবে সারা জীবন। হ্যাঁ ওটা, আর এমনভাবে হারিয়েছে না রে, মানে 2023-এর হারটা, মানে এরকমও মনে হয়নি যে খেলে হারলাম, মনে হলো যেন কিছু মানে ওদেরই ছিল ওটা, ওর হেড বার মানে 137 করে। আর ওই ওর ট্র্যাভিস হেডের তো একটা সমস্যা আছে, একটা মানে ষাঁড়েরা লাল দেখলে খেপে যায়, এছাড়া নীল দেখলে খেপে যায়, নীল জার্সি দেখলে একটা পাগল হয়ে যাচ্ছে। গোটা আইপিএলেও দেখলাম কাউকে ঠুকছে না, মুম্বাই ইন্ডিয়ান্সকে ওই যে নীল দেখছে, ঠিক আছে, যাতে একটু নীলের কণা থাকলে পাগল হয়ে যাচ্ছে। এলএসডি ফেলএসডি একটু নীল কোথাও দেখতে পেলো কি বলো না, ইন্ডিয়া পাগলের মতো মারতে শুরু করছে। ট্র্যাভিস হেড তো একটা সমস্যাজনক, একটা বিরক্তিকর প্লেয়ার, মানে অস্ট্রেলিয়া গোটা টিমটাই মানে এত বিরক্তিকর সুন্দর, ঠিক আছে, মানে ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওই এতে তোর চাঁদের পাহাড়ে একটা লাইন ছিল যে ভয়ঙ্কর সুন্দর, আগ্নেয়গিরিটাকে দেখে বলছে, অস্ট্রেলিয়া হচ্ছে এরকম বিরক্তিকর সুন্দর, মানে মাথা ফাতা গরম হয়ে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে, কিন্তু কি ভালো ক্রিকেটটাও খেলে, মানে বুকের পাটা আছে, তো ঠিক আছে। তাই এদের মানে হারালে অস্ট্রেলিয়াকে হারিয়েই আনন্দ, সেটাই হবে, নিশ্চয়ই হবে, আশাবাদী আমরা, একটা না একটা টাইমে। তো দেখা যাক। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছেন, তার মানে আজকের কনভারসেশনটা আপনাদের ভালো লেগেছে এবং শিলাদিত্য দাকে ভালো লেগেছে। তো আমি চাই, এটা আমার পার্সোনাল ইচ্ছে, যে কলকাতায় কমেডি বুমটা যাতে আসে, কারণ এটা খুব রিকোয়ার্ড আমার কাছে মানে মনে হয়, এবং সেটার জন্য তোমরা স্পেশালি তুমি মানে অনেক কিছু করে এসছো, এখনও চেষ্টা করে যাচ্ছ। পার্সোনালি আমি পডকাস্টটা করি নিজের জন্যেই, নিজে এনজয় করার জন্যে, কিন্তু এটা ওয়ান অফ দোজ এপিসোড যেটা আমি স্টার্ট থেকে এন্ড নিজে এনজয় করেছি। এটা তুই সব এপিসোডই তো না, তুমি দেখে নিও বলি কি বলি না, তো এবং অডিয়েন্সও দেখতে পাবে আমি সত্যি বলছি কিনা। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, অ্যান্ড আমি রিয়েলি হোপ যারা এটা দেখছে তাদেরকে এটাও বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, যদি না করে থাকেন লাইক করুন, শেয়ার করুন, তার কারণ এটা আমিও আবার সব পডকাস্টে সত্যিই বলি না যে এখানে তো মানে কোয়ালিটিটা অতটা ভালো হয়তো লোকে করতে পারে না, রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না একটা, মানে এখানে আমি পার্টিকুলারলি এই পডকাস্টটা এই জন্যে বলছি যে লুক অ্যান্ড ফিল, অডিও, ভিজুয়াল, যে লেভেলে খাটনি, ব্যাকআপ, পুরো টিমটা যারা এই মুহূর্তে ক্যামেরার পেছনে আছে সবাই মিলে খুব সুন্দর করে খেটেছে এবং প্রপারলি জিনিসটা করছে, একটা প্রফেশনালি কাজটা করছে। তো এটাকে সাপোর্ট করুন এবং আশা করা যায় যে রোহিত এবং টিম সবাই আরও ভালো ভালো কাজ করবে। তো রুম অফ
দ্য রুম অফ টেলস, লিসন লার্ন লিভ। রুম অফ টেলসকে সাবস্ক্রাইব করে নিন এবং যদি ভালো লেগে থাকে লোকজনদের সাথে শেয়ার করুন। বাস, থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, তাহলে দেখা হবে। আপনাদের আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার এটা শ্যুট করে খুব মজা এসেছিলো, তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা স্ট্যান্ড আপ কমেডি ইন জেনারেল একটু সাপোর্ট করুন, কারণ কলকাতায় এটার খুবই দরকার। অ্যান্ড শিলাদিত্যদার মতো অনেকেই চেষ্টা করছেন করার। শিলাদিত্যদার আমি ফ্যান। অ্যান্ড আমাদের এপিসোডটায় কী ভালো লাগলো বা কী খারাপ লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানান। অ্যান্ড আমরা নেক্সট উইকেন্ড আবার একটা নতুন এপিসোড নিয়ে আসছি। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।